আমন্ত্রণ জানাচ্ছি দরের 46তম পর্বে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং যারা এবিসি রেডিও শুনছেন তাদেরকে আমার টিমের পক্ষ থেকে স্পেশালি ওয়েলকাম। আমার টিমে রয়েছে আরজে রেহান, সুমন এবং সাউন্ডে কাজ করছে লোবান। আজকে আমাদের সারথী যারা রয়েছেন সাগর, নজরুল ইসলাম এবং আবু সালে। আর আজকের দরটি ধারণ করা হয়েছে কোম্পানিগঞ্জের কোন একটি ইটের ভাটায়। প্রিয় শ্রোতা, দর নিয়ে আমরা প্রথমেই যেই কথাটি আপনাদের সামনে উপস্থাপন করি, এটি কোনো বৈজ্ঞানিক প্রমাণ ভিত্তিক অনুষ্ঠান নয়, তবে ভয়ের অস্তিত্ব কিন্তু বৈজ্ঞানিক। এই অর্থে যে আপনি জীবনে কোনো না কোনো ভাবে কখনো না কখনো আপনি ভয়ের মুখাপেক্ষী হয়েছেন। পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার বিজ্ঞান সিদ্ধ কোনো উত্তর নেই। যখন যুক্তি আমাদের সামনে অনেক বেশি অসহায় হয়ে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তেই অন্যরকম একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যার একটি হচ্ছে ভয়। এবং এই জন্যই আমরা বলি ডর মানে ভয়। চলুন সেই ভয়ের যাত্রায় আপনাকে আরো একবার স্বাগত জানিয়ে আমরা প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে জার্নির কিছুটা বাইট আপনাদেরকে শোনাবো এবং তারপর মূল পর্বে আমরা ঢুকে যাব। ডর মানে ভয়। দোস্ত, জার্নির সবচেয়ে বাজে ব্যাপার কি জানিস? কোনটা দোস্ত? সবসময় একই জায়গা থেকে শুরু হয়, শেষটা অনেক সুন্দর। না, এখন ঢাকায় যে অবস্থা, তো কয়েকটা জায়গা আছে, এর মধ্যে থেকেই শুরু করতে হয়। আমাদের মনে হয় এই জায়গাটাতে আমাদের শুরুটা অনেক বেশি। কতবার আসছি এই কদিনে সায়দাবাদ? অগণিতবার। আর অনেক সময় অনেক ঝামেলার কারণে সায়দাবাদে এসেও দেখা যাচ্ছে যে অনেক কিছু ম্যানেজ করতে না পারে চলেও গিয়েছি কতবার। তো যাই হোক, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই জার্নিটা করে আমরা এমন একটা জায়গায় দোস্ত যাব, যে জায়গাটা আমি যতটুকু শুনেছি সেই ইটের ভাটা। তো সেই ইটের ভাটা জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং আমরা যাওয়ার পথের ভালো লাগবে অন্তত আমার মনে হয়। কি আর দেখবি তুই? টাইমটা দেখছিস কটা বাজে? যখন পৌঁছাবি তখন রাত 10টা, 10:30, 11টা, 10:30। ওকে, চল আর উঠে পড়ি। চল উঠে যাই। কই জানি? কোম্পানিগঞ্জ। কোম্পানিগঞ্জ। ঢাকা থেকে 2-3 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছাই কোম্পানিগঞ্জে। আচ্ছা দোস্ত, এখানে এসে নামলাম। এখন এখান থেকে আবার কত দূরে? দোস্ত, এখান থেকে আর খুব বেশি দূর না, অল্প একটা দূরত্ব। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আমি কিন্তু সারা রাস্তা ঘুমাইছি দোস্ত। ঘুমটা বেশ ভালো হয়েছে। তোর তো ভালোই হয়েছে। এখন আমার তো হাঁটতে ইচ্ছা করতেছে না। তুই ঘুমাইতে পারিস না? আমি ঘুমাইতে পারিনি। ওকে, আর কিচ্ছু করার নাই। এখন সামনে যে রাস্তা আছে, রাস্তাও কিন্তু খুব বাজে। মানে আমরা সিএনজিতে করে চলে যেতে পারবো, কিন্তু রাস্তা কিন্তু খুব একটা ভালো না, ভাঙাচোরা রাস্তা, বুঝতে পারছো না? কিন্তু সিএনজি লাগবে, আমার পক্ষে এখন হাঁটা সম্ভব না। আর কত দূর ভিতরে? সিএনজির জন্য বাবা একটু কষ্ট করতে হবে, 5 মিনিট হাঁটতে হবে। 5 মিনিট তো পারবি। তো চল, এই যে ওখান জাস্ট আমরা এই বাজারটার ভেতরে ঢুকে গেলে সিএনজি পাবো। ওখান থেকে একটা সিএনজি নিয়ে ডিরেক্ট আমরা চলে যাবো ওখানে। অনেক কষ্টে ট্রান্সপোর্ট পাওয়ার পর প্রায় আধা ঘন্টা পরে আমরা পৌঁছাই আমাদের কাঙ্ক্ষিত স্পটে, অর্থাৎ সেই ইটের ভাটায়। ওকে, দেখছিস, তোরে বলছিলাম না রাস্তা কেমন ভাঙা? টের পাইছিস? অবস্থা, পুরো শরীর ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি ভাবছিলাম এই সিএনজিতে আধা ঘন্টা ঘুমাবো। ইম্পসিবল দোস্ত, মানে আমার তো পুরো শরীর ব্যথা হয়ে গেছে এতটুকু রাস্তা চলতেই। মানে খুবই বাজে ভাঙা রাস্তা। যাই হোক, দিস ওয়ে অর দ্যাট, কোন একভাবে পৌঁছে গেছি আমরা জায়গা মতো। এখন আরো একটু তোমাকে কষ্ট করে হাঁটতে হবে। এই যে রাস্তা থেকে তো দেখাই যাচ্ছে। এই জায়গাটা দাঁড়ায় আছি, অনেক ভয়ঙ্কর। চল এখানে বসি। না, বসা যাবে না। ঠিক এই যে ইটের ভাটাটা দেখতে পাচ্ছিস, এইখানে বসার জায়গা আছে, তো আমরা ওখানেই যাবো। ঠিক আছে, চল তাহলে মুভ করি। ওকে, ফাইনালি পৌঁছে গেলাম সবাই। চলে আসছি তো না? হ্যাঁ, এই হচ্ছে সেই জায়গা, সেই ইটের ভাটা, যে জন্য সবাইকে নিয়ে আজকে এখানে আসা হয়েছে। আচ্ছা, কি জন্য? এটা কিন্তু বলিস নি দোষ। না, বলি নাই। কারণ আছে যে একটু থাকুক না, সাসপেন্স থাকুক। আমি জানি যে এখানে আমাদের সামনে যারা বসে আছে সবাই কিন্তু মানে তাদের মধ্যে ওই ডট টিমের কয়েকজনের কাছে জিজ্ঞেস করছিল, আচ্ছা ভাই এটার ঘটনা কি? তারা কিন্তু উত্তরটা পায় নাই। তো আমরা জানি যে আপনারা একটু অপেক্ষা করছেন। একটু অপেক্ষা। দুটো কারণ আছে আপনাদেরকে না বলার। একটা হচ্ছে অপেক্ষায় একটা জিনিস বেশি ভালো লাগে জানতে, আর দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত ভয় পেয়ে যাতে পালিয়ে না যান কেউ। একটা রিজন, এটা একটা রিজন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইটের ভাটাটা দেখতেই পাচ্ছি, দেখলে কিন্তু একটা গা ছমছমে একটা ভাব। অবশ্যই 5-6 বছর ধরে পরিত্যক্ত যে জায়গাটা। কেন পরিত্যক্ত সেটা পরেই বলি। তো আপাতত যেটা আমরা বলবো না আর কিছু, এবার আপনারা বলবেন।
ওকে, আবারও ডন নিয়ে আমি রেহান আর আমার সাথে সুমন আর আমাদের সাথে বেশ কয়েকজন অতিথি। তবে বেশ কয়েকজনের কাছে এখন যাব না, কার কাছে যাব? আমার মনে হয় একজনকে দিয়ে তো শুরু করতেই হবে। ওকে দেন, তাহলে সাগর ভাইকে দিয়ে শুরু হোক। সাগর ভাই কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো, কি করছেন এখন? আমি আসলে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আচ্ছা, ফ্যাশন ডিজাইনার হিসেবে। ওকে, ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনি চাকরি করেন, তার মানে হচ্ছে আপনি আধুনিকতা তাদের মধ্যে একটু বেশি থাকে, আর যারা আধুনিকতা সব দিক থেকে লজিক এগুলো নিয়ে চিন্তা করে, সেই দিক থেকে আমার তো মনে হয় যে আপনার মাঝে এই ধরনের ভৌতিক কোনো কিছুতে বিশ্বাস থাকার কথা না খুব একটা। যার সাথে ঘটে সেই আসলে বোঝে যে জিনিসটা কিরকম। আমার সাথে ঘটছে, হয়তো অনেক কেউ মানে একটা লজিক খোঁজে, কিন্তু যার সাথে ঘটে সেই বোঝে যে আসলে জিনিসগুলো কি। আপনি কি লজিক পেয়েছেন খুঁজে? আমি লজিক বলতে এটাতে বিশ্বাস করি ছোটবেলা থেকেই, যে বাবা মার কাছেও শুনছি জিন নামে একটা জিনিস আছে, এটা ইসলামেও আছে, এটা আমি বিশ্বাস করি। আর এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু জিন আছে যারা সমাজ বিরোধিতা থাকে, তারা ওই সমাজে এসে মানে। ওকে, তার মানে আপনার একটা বিশ্বাস ছোটবেলা থেকেই এইগুলো নিয়ে কিছু মানে মিনিমাম একটা এস্টাবলিশমেন্ট আছে, যেটা আর কি অনেকেরই থাকে না। একটা বয়সে সবাই ভূতের ভয় পায়, তারপরে যখন আস্তে আস্তে এই জিনিসটা খুব রেয়ার, মানে খুব বেশি মানুষ কিন্তু দেখে না। সো এটাও আমার শ্রোতা বন্ধুরা অনেক সময় বোঝার চেষ্টা করে না, বাট আমরা অনেক বোঝানোর চেষ্টা করি। অনেকেই বলে যে ভাইয়া এরকম ঘটনা আমরা চাই। আগে অনেকবার বলেছি, এখনো আবার বলি যে আসলে ঘটনা তো ঘটে, আমরা ঘটনা লিখি না, তো এই কারণে কিছু করার নেই। তো যাই হোক, সুমন বলছিল যে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে আপনার এক্সপেরিয়েন্স বা আপনার বিশ্বাসের কথা। তো আমার মনে হয় আমরা চলে যাই ওনার ফার্স্ট এক্সপেরিয়েন্স কিভাবে হলো। আমার ফার্স্ট স্টোরি হচ্ছে একটা মাইক্রোবাসকে নিয়ে, যাই হোক একটা লাশ বিষয়ে ঘটনা। আচ্ছা, তো আমি এসএসসি এটা হচ্ছে 2006 সালে এসএসসি পরীক্ষা দেই নাই, মানে আর 1-1.5 মাস মানে আছে, আমি এসএসসি পরীক্ষা দিব। ওই সময় আমি মানে গাড়ি চালাইতাম, আমার ছোট কাকার একটা গাড়ি ছিল। আচ্ছা, দেখা যাইতো যে টিপ পাইলে পরে আমি যাইতাম, না হইলে মানে অতটা জরুরি ছিল না। তো যাই হোক আমি ছিলাম মাঠে, আমার কাকা আমাকে ফোন দিল, সাগর একটু মানে স্কুল মাঠে আসো, একটু মানে সমস্যা হয়েছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকা, আসতেছি। তো আসার পরে যা দেখলাম যে আমাদের স্কুলে মানে যে মাস্টার ছিল আমাদের, ওনার বাড়ি ছিল কুষ্টিয়াতে, একটা প্রত্যন্ত একটা জায়গায়, সেখানে মানে খুব কম মানুষই চলাফেরা। যাই হোক, তো আমার বললো যে লাশটা নিয়ে যেতে হবে। তা আমি মানে উনি মারা গেছেন মানে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো উনি আমাকে বললেন যে সাগর এটা একটু নিয়ে যেতে হবে। তো আমি বললাম কি যে আমি লাশ টাশ নিয়ে যেতে পারবো না, আমার এগুলো ভয় করে, আর আপনি তো জানেন ছোটবেলা থেকে আমার এসবের মধ্যে প্রবলেম আছে। বলছে না বাবা, সাথে 2 জন লোক যাবে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। তো উঠলাম, যারা আমার সাথে ছিল তার মানে মাস্টারের ভাই ছিল আর ওনার ছেলে ছিল, বড় ছেলে, ওনাদের নামটা আমি নাই বলি। তো আমরা লাস্টটা মানে জানাজা না দিয়েই, মানে ওনার বাড়িতে সবকিছু সরকার হবে, জানাজা না দিয়ে মানে এইভাবে তো শোয়া নেওয়া। হ্যাঁ, মানে আমরা ঘটনা হচ্ছে, হ্যাঁ, তো আমরা করলাম কি যে ওই মাইক্রোর যে মানে 3টা স্টেপ থাকে, একটা ড্রাইভারের, তারপরে হচ্ছে আপনার যাত্রীদের জন্য। তো প্রথম সিটে আমার পিছনে যে সিটটা আছে ওটা মানে শোয়ায় রাখলাম, আর শোয়া তো আমরা লাস্টটাকে শোয়ায় রাখছি। আর ওরা যে 2 জন আছে, ওনার ছেলে আর ওনার ভাই, ওনারা পিছনে বসছে একবার। তো আমি আপনি গ্রামের রাস্তা পার হয়ে আসলাম হচ্ছে হাইওয়ে রোডে। হাইওয়ে আসার পরে আমার গাড়ির আশ্চর্য বিষয় 80 স্পিড থেকে অলরেডি 40-এ চলে আসছে। আমি প্লাস ছাড়িয়েও নাই, ধরিও নাই, পিক আপ ধরে আছি, যেভাবে ধরা দরকার সেভাবে ধরে আছি। 80 স্পিড থেকে ক্যাডেট কলেজ পার হয়ে চলে আসছে। কোন হাইওয়েতে এটা? এটা হচ্ছে পাবনা হাইওয়ে। পাবনা হাইওয়ে? জি, পাবনা হাইওয়ে, ক্যাডেট কলেজ। হ্যাঁ, খুব ভালো রাস্তা। ওই সময় বাজে প্রায় 12টা যখন আমি হাইওয়েতে উঠছি, আর আমি লাস্ট যখন তুলছি তখন বাজে 10টা। তুলতে বাইরে হাইওয়েতে আসতে আসতে 12টা বেজে গেছে অলরেডি। 80 স্পিড থেকে শুধু 40-এ চলে আসছে, পিক আপ ধরেই আছি। তো যাই হোক, আমি বুঝলাম যে না একটু সমস্যা। তখন আমি নামলাম, তেলের লাইন টাইন সব চেক করে আবার উঠলাম। ওঠার পরে স্টার্ট দিয়ে বাস এবার আপনি হার্ডিং ব্রিজ পর্যন্ত চলে গেছি কুষ্টিয়া, কোনো সমস্যা হয় না। মানে আগের মতো? হ্যাঁ, আগের মতো স্পিড। আচ্ছা, আপনি নেমে কি গাড়িতে কোনো ধরনের প্রবলেম? আমি কোনো রকম প্রবলেম, আমার তেলের লাইনও ঠিক আছে। সাধারণত স্পিড কম হচ্ছে ভলকার কারণে, কিছুই পাইনি। আশ্চর্য একটা বিষয়, কিছুই পাইনি। তো তারপর আমি হার্ডিং ব্রিজে ট্যুর দিলাম। রাত্রেবেলা খাওয়া দাওয়া করছিলাম, তো কুষ্টিয়া যে আমি খাওয়া দাওয়া করতে বসছি। ওনারাই বলছে যে আচ্ছা ভাইয়া অনেক দূর চলে আসলাম, খাওয়া দাওয়া করি নাই, কিছু খাওয়া দাওয়া করে নি। সাগর ভাই, আপনাদের গন্তব্যটা যেন কোথায় ছিল? কুষ্টিয়াতেই তো, তাই না? কুষ্টিয়া থেকে আমরা গ্রামে যাবো, এখনো পৌঁছায়নি, আমরা কুষ্টিয়াতে আছি, রাস্তায় আছি কুষ্টিয়াতে। হ্যাঁ, খাওয়ার জন্য। হ্যাঁ, তো হোটেলে গেলাম। আমার আবার মানে গরুর গোস্ত খুব পছন্দ, তখন গরুর গোস্ত দিয়ে ভাত টাত খাই। আমি আগে আসছি, আমি গাড়ি ছেড়ে আগে গেছি, আগে আসছি। আসার পরে অদ্ভুত একটা জিনিস দেখলাম কি, লাশটা মানে যেখানে শোয়া রাখছিলাম ওইখান থেকে
পুরা নিচে, মানে মাথাটা হচ্ছে আপনি রিয়ার দিকে দিয়ে রাখছে। আমার ওই সামনে যে ড্রাইভারের সিট আর হেল্পারের সিটের যে মাঝখানে যে ফাঁকা থাকে না, ফাঁকার মাঝখানে দিয়ে ঢুকা রাখছে। আমি দিঘা দৌড় মারছি। ব্যাপারটা মানে পড়ে গেলে যদি কোনোভাবে পড়ে যায়, ওভাবে পড়ার কোনো যুক্তি নেই, কথাই নেই। আমি যখন গাড়িটা যখন থামায় রেখে গেছি, ওনারা বাইর হয়েছে, লাস্ট ওই জায়গায় ছিল। গাড়ি যদি না চলে, গাড়ি তো না চলে হয়তো বা একটা বিট পার হইলে পরে এটা যদি জোরে ঝাঁকি খায় তাহলে পড়তে পারে, কিন্তু একটা সমান জায়গার ভিতরে তো কোনো সময় পড়তে পারে না। লাশটা কি কাপড়ের পেছনে ছিল? হ্যাঁ, কাপড়ের পেছনে ছিল অদ্ভুত ভাবে। হ্যাঁ, অদ্ভুত ভাবে। ওই পা দুইটা উপরের দিকে ছিল আর পেটটা নিচের দিকে, আর মাথাটা আমার সিটের ওই দিকটা বাইর করে দিয়েছে। ড্রাইভারের পাশের সিট আর ড্রাইভারের মাঝখানে যে ছোট একটা সিট থাকে না, ওটা আমি নামাই দিয়ে রাখছি, ওটার মাঝখান দিয়ে বাইর করে দিয়েছে মুখটা। আশ্চর্য ভাবে মুখের এইটুকু অংশ খোলা, ঠিক আছে, মানে নাকে তুলো দেওয়ার একটা তুলো খুলে, নাকের বাম সাইডে না ডান সাইডের তুলো খুলে নিচে ওই যে সিটের যে আছে ওটা আমাদের পুড়ে গেছে। তা আমি ভয়ে দৌড় দেওয়ার ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পর আমি বলছি, ভাই লাস্টে এরকম হয়ে গেছে, আমি তো ভয় করতেছি। কি কোন খাওয়া ফালাই চলে আসছে, আইসা দেখি লাস্ট যে জায়গায় ছিল ঠিক সেই জায়গায় সিটে আছে, যেভাবে রেখে গেছিল সেইভাবে আছে। আমি বললাম কি ব্যাপারে এরকম হলো কেন? তো যাই হোক, আপনি তখন আরো বেশি শক। অবশ্যই, মানে এটা আপনি হলে পরে আপনিও শক হয়ে যাবেন যে আমি দেখে গেলাম একরকম, আবার আয়সা দেখতেছি একরকম, আবার যা বললাম একরকম। একবার অদ্ভুত দেখেছি যে এইভাবে হওয়াটাই একটা অদ্ভুত ব্যাপার, তারপরে আবার স্বাভাবিক হয়ে গেছে, ওটা হচ্ছে আরো অদ্ভুত ব্যাপার। তো মানে অলরেডি আমার চোখ দিয়ে পানি চলে আসছিল ভয়ে। মানে ওই সময় তো বেশি বয়স না, গাড়ি চালাই, কাকার কাছ থেকে গাড়ি চালানো শিখছি, কোন রকম চালাইতে পারি, তো খুব ভয় পেয়ে গেছি। তো যাই হোক, শহরের রাস্তা পার হয়ে কাঁচা রাস্তায় উঠলাম। কাঁচা রাস্তায় ওঠার পরে খুব চিপা রাস্তা, মনে করেন কি যে মাইকোটা যাওয়ার মতো প্লেস আছে। এখন আমি মানে কাঁচা রাস্তা তো উঁচা নিচা, তো আমি 20-এ দিয়ে রাখছি, আস্তে আস্তে যাচ্ছি, হঠাৎ 20 ফিট 60-65 আপ হয়ে যাচ্ছে একাই। আচ্ছা, যাই হোক, একটা ছোট ব্রিজ আছে, ব্রিজের ওই জায়গায় যা দেখি কি যে পিছনে যে দুইজন বসে ছিল, ওরা দুজন ঘুমিয়ে গেছে অলরেডি। আচ্ছা, আর লাশ কাফনের কাপড় কিভাবে যে খুলছে, মাঝখানে তো বাধা ছিল, মাঝখানে পেটের এখানে বাধা থাকে, আপনারা সবাই জানেন, যখন মাথার এখানে পা আর পেটের এখানে বাধা থাকে, এক হাত মানে বাইরে হয়ে গেছে, যে হাতটা বাইরের দিকে ছিল সে হাতটা বাইরে হয়ে গেছে। তো আমি গ্লাস দিয়ে এটা দেখছি, লুকিং গ্লাস যখন দেখছি তখন আমি কিছু দোষ এগুলো দেখবো না। কতক্ষণ পরে আমার গা ভারী হয়ে গেছে, অটোমেটিকলি ভাবে মনে হচ্ছে যে আমার ঘাড়ের ভিতরে কেউ 100 কেজি চাপাই দিছে। মানে আমার যে স্টার্টিং যে আমি ঘুরাবো, একদিকে ধরবো, আমার এরকম কোনো ক্ষমতা নাই। সামনে আমার বাবা দাঁড়ায় আছে। বাবা দাঁড়ায় আছে মানে সামনে আমার বাবা দাঁড়ায় গেছে। আমার বাবা মারা গেছে 2002 সালে। উনি মারা গেছে, আপনি বলছেন 2006-এর ঘটনা। হ্যাঁ, তো 2002 সালে যখন আমার বাবা মারা গেছে, আর এখন হচ্ছে 2006, মাঝখানে 4 বছরের ডিফারেন্স। কেউ যদি আপনার বাবাকে যদি মরার পরে যদি আবার যদি আপনি পুনরাবৃত্তি দেখেন, অবশ্যই আপনি একটু শক হবেন। তো আমার ভিতরে ওই রকম কোনো কিছু ছিল। আমি বাবাকে দেখছি, আমি না কি মুহূর্তে যে গাড়ি থেকে নামছি আমি বলতে পারবো, কি কারণে নামলাম, কি কারণে কি, আমি কিছুই বলতে পারবো। আপনার বাবাকে দেখে একটা ঘোরের ভিতরে চলে গেছে। বাবারে এতদিন পরে যখন দেখছি আমার সুন্দর দাঁড়ায় আছে, তো আমি নামছি। নামার পরে গাড়ি গেট আবার বন্ধ। আমার বাবা স্পষ্ট আমাকে বলতেছে, তুমি কোথায় যাচ্ছ? আমি সেই বাবা, আমাদের স্কুলের টিচার ছিল, আপনার তো ফ্রেন্ড ছিল, তো উনি মারা গেছে, ওনাকে নিয়ে যাচ্ছি ওনার বাড়িতে। কেন তুমি আসছো কেন? আর কি লোক ছিল না? আমাকে ছিল, কাকা বললো তাই আসলাম। দেখো বাবা, সামনে অনেক বিপদ আছে, দেখে শুনে যাও। আচ্ছা, এই কথা বলে আমার গাড়ি, আমি আবার গাড়িতে চলে আসছি। কোন ঘরে যান আবার গাড়িতে চলে আসছি। কিন্তু একটা আমার এখানে প্রশ্ন আছে, যখন আপনি নেমে গাড়ি থেকে নেমে আপনার বাবার সাথে দেখা করতে গেলেন, তো ওই যাত্রীরা তো তখন গাড়িতেই ছিল, ওনারা ঘুমাচ্ছে। তো বাবার সাথে কথা বলে চলে আসছি। চলে আসার পরে তারপরে গাড়িটা অলরেডি আবার ফ্রি হয়েছে, আবার 20-এ আসতেছে। আপনার বাবার সাথে আপনার বিদায়টা কেমন ছিল? আমি বিদায়টা মানে আমাকে জাস্ট কথাটা বলার পরে যাও, শেষ। তার সাথে কথা বলা, কোনো কথা বলা না, কোনো কথা বলা নেই। যখন আমি রিটার্ন যখন গাড়িতে আসছি, গাড়িতে আসার পরে যখন গেটটা লাগায়, যখন গ্লাস দিয়ে সামনে যখন তাকাইছি, তখন দেখি কেউ নাই। তখন আমার একটু মাথায় চেঞ্জ আসছে, আসলে আমি তার সাথে কথা বললাম যে, তখন আমি একটা ভয় মনে কিন্তু আসলে কি, বাবা তো মারা গেছে 2000 সালে, এতদিন পরে বাবা কোত্থেকে আসবে এখানে? আর এখানেই বা আসবে কেন? যদি আমার বাবাই যদি হয়ে থাকে তাহলে এখানে আসবে কেন? আপনার বাড়িতে হতে পারতো, আমার বাড়িতে হতে পারতো, বাজারে হতে পারতো। তখন আমার মনে একটা ভয় হয়েছে। তখন আমার কাছে ওই নোকিয়া যে ওই
মাথা অনেক আগে যে ডানটিওয়ালা ফোন ছিল না, তো আমার বড় ভাই থাকে বিদেশে, তো উনি 2টা ফোন পাঠাইছিল, একটা আমার বাসায় থাকতো, একটা হচ্ছে আমার মার কাছে। তো আমি আমার কাছে ফোন দিলাম ওই সময়, আমি বললাম আম্মা আমি তো বাবাকে দেখছি এরকম রাস্তায়। কই কি বলো তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বাবা মারা গেছে 2000 সালে। মা আমি তো দেখলাম। কয় বাবা তুমি লাশ নিয়ে যাচ্ছ, দেখে শুনে যাও। আইতাল কুস্তি পড়তে পড়তে যাও। আচ্ছা ঠিক আছে। যাদের লাশটা নিয়ে যাচ্ছি ওনারা তো ঘুমাচ্ছে এই পিছনে, সামনে দেখলাম একটা কুকুরের মাথার এই সাইডে, মানে মাথার গলা যে নাই সেটা বলবো না, মাথার এই সাইড থেকে মানে কোনাচা করে এইভাবে কাটা। আচ্ছা, মানে হয়তো কেউ কোপ দিলে কোপ দিলে পরে যেভাবে একবার কেটে নেমে যায় যে এরকম দাঁড়ায় আছে, কিন্তু ও যে দাঁড়ায় আছে এইভাবে ওর এই সাইডটা কাটা। আর আমার লাইটের মানে গাড়ির যে লাইটের আলোটা সরাসরি তার মাথার উপরে যা পড়তেছে। তখন আমি দেখছি যে এই দিক দিয়ে মানে এ যদি রক্ত পাম্প করে না, যে ধরে মানে একটা টিউবের ভিতরে ধরে পাম্প করতেছে, এরকম রক্ত মানে বাইর হচ্ছে। আমি দেখে আমি ওনাদের ডাকতেছি, ভাই আপনারা উঠেন না কেন, আসলে আমি ভয় পেতেছি একা একা। ওনারা যে কি ঘুমাইছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এত ডাকলাম, এত মানে মা করতে মিনতি করতেছে আপনারা উঠেন, ওনারা কোনো সারা শব্দ নেই, কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমি একটা ভয়ে ভয়ে থাকলাম যে আসলে কি ব্যাপারটা কি হইতেছে। পরে সামনে ওই কুকুরটাকে ক্রস করে যাওয়ার পরে আরো মনে করেন যে আপনি গাড়ি থামাননি না? না আমি গাড়ি থামালে তো মরতে হবে ওইখানে। মানে ভয়। সাগর, নজরুল ইসলাম এবং আবু সালেহ, এই 3 জন হচ্ছে আজকের দৌড়ের অতিথি। তাদেরকে নিয়ে আমাদের দৌড় চলছে। আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডে লোবান এই টিমকে সাথে করে। প্রিয় শ্রোতা, দৌড়ে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। এখানে ফোন করার পরে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমরা আবারও ফিরবো দৌড়ে মাত্র 3 মিনিট পর। দৌড় exclusive on GiveBD.com. মানে ভয়। 3 মিনিট পর আরো একবার স্বাগত দৌড়ে। কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান দৌড়, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ডে লোবান। আজকে আমাদের অতিথি সাগর, নজরুল ইসলাম এবং আবু সালেহ, যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো আমরা ধারণ করেছি, এবং এই অনুষ্ঠানটি কোনোভাবেই অনুকরণীয় নয়। অনেকেই এই অনুষ্ঠানটির আদলে রাতের বেলা হয়তো বা এরকম কোনো কিছু করতে যেতে পারেন। তাদের সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, প্লিজ ডু নট ট্রাই দিস অ্যাট হোম, বিকজ এই অনুষ্ঠানটি যারা করেন তারা এক্সপার্ট এবং তাদের সাথে থাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার জন্য একটি টিম। সুতরাং সেই জায়গাটি থেকে আপনি ব্যক্তিগতভাবে এমন কাজ ভুলেও কখনো চেষ্টা করতে যাবেন না। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি দৌড়ের সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। দৌড়। দেখলাম একটা কুকুরের মাথার এই সাইড থেকে মানে কোনাচা করে এইভাবে কাটা। আচ্ছা, মানে হয়তো কেউ কোপ দিলে কোপ দিলে পরে যেভাবে একবার কেটে নেমে যায় যে এরকম দাঁড়ায় আছে, গাড়ির যে লাইটের আলোটা সরাসরি তার মাথার উপরে যা পড়তেছে। এ যদি রক্ত পাম্প করে না, যে ধরে মানে একটা টিউবের ভিতরে ধরে পাম্প করতেছে, এরকম রক্ত মানে বাইর হচ্ছে। আমি দেখে আমি ওনাদের ডাকতেছি, ভাই আপনারা উঠেন না কেন, আসলে আমি ভয় পেতেছি একা একা। ওনারা যে কি ঘুমাইছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এত ডাকলাম, এত মানে মা করতে মিনতি করতেছে আপনারা উঠেন, ওনারা কোনো সারা শব্দ নেই, কিচ্ছু নেই। যাই হোক, তো আমি একটা ভয়ে ভয়ে থাকলাম যে আসলে কি ব্যাপারটা কি হইতেছে। পরে সামনে ওই কুকুরটাকে ক্রস করে যাওয়ার পরে আরো মনে করেন যে আপনি গাড়ি থামাননি না? না আমি গাড়ি থামালে তো মরতে হবে ওইখানে। ফার্স্টে বাবাকে দেখছি, তারপর একটা কুকুর। বাবাকে আপনার বাবা কিন্তু বলেও গেছে যে সামনে অনেক বিপদ আছে। হ্যাঁ বিপদ আছে, সাবধানে গাড়ি চালায়। তো আমি কুকুরটাকে ক্রস করে গেলাম। তারপরে ওই কুকুরটা আবার একটা ব্রিজ আছে, ব্রিজের যে রেলিং থাকে না উপরে, রেলিং এর উপরে দাঁড়ায় আছে, আমার দিক তাকায় আছে। রেলিং এর উপরে? হ্যাঁ, ব্রিজের যে উপরে পাশে যে ওইটার উপরে দাঁড়ায় আছে। আর এক চোখের অর্ধেক কাটা, কিন্তু দেখা যাচ্ছে যে পুরোটাই আছে। এই সাইডটুক সাদা দেখা যাচ্ছে, রক্ত বের হচ্ছে। খুব খারাপ একটা মানে চেহারা।
তখনও আমি ব্রিজের ওখানে গাড়ি স্লো মানে আস্তে আস্তে চালাচ্ছি, পিছনের লোকদের কিন্তু ডাকতেছি। তো যাই হোক, কুকুর যখন আমার দিক তাকায় ছিল, থাকার পরে আমি যেন কোন একটা ঘুরে পড়ে গেছি। যখন তার সাথে যখন আমার আই কন্ট্যাক্ট হয়েছে, আমি একটা ঘুরে পড়ে গেছি। ঘুরে পড়ে যাওয়ার পরে যে আমি গাড়ি এত স্পিডে চালাইছি, চালানোর পরে পিছনে লাশ দেখি কি উঠা বসে রয়েছে। কোন সময় যে উঠা বসে রয়েছে আমি টেরই পাইনি। মানে কি উঠে গেছে? মানে উঠে কাফনে কাপড় থেকে যখন এভাবে হাত বের করে, কাফনে কাপড় দুই সাইডে ছড়ানো আছে, পাটটুক ঠিক আছে, শুধু এইটুকু মনে করেন কাফনে কাপড় নিচে নামাই ফেলছে। নামাই ফেলে এইভাবে বসে আছে, চোখ মানে মাথা থেকে কোমর পর্যন্ত কাপড় সরে গেছে, খোলা, চোখ খোলা। হ্যাঁ, চোখ খোলা, বুকের পশম গুলা সাদা ছিল। আমি তাই দেখা প্রথমে কিছুই বলিনি। আপনি গাড়ি চালাচ্ছেন? আমি গাড়ি চালাচ্ছি, চুপ করে গাড়ি চালাচ্ছি। আমি ওনাকে দেখতেছি, উনি বসে আছে, উনি আমার দিকে না, ওই যে সামনে যে গ্লাস আছে না, উপরে যে ছোট গ্লাস, ওই দিকে তাকায় আছে। তো আমি কি কারণে জানো ওই জায়গা থেকে চোখ নিচে নামাইতে পারতেছি। লুকিং গ্লাস থেকে স্বাভাবিক, এটা হয়, আমি দেখেছি। মানে কেউ ভয় পেলে ওই ভয়ঙ্কর জায়গাটা থেকে চোখ সরানো খুব কষ্ট হয়ে যায়। মানে আমার মানে এমন একটা জিনিস যে ওই জিনিসটা আমি দেখতেছি বাস্তবে, মানে আমার একটা ভয়। আবার চোখ ফিরিয়ে নিলে সেই জিনিসটা কি করবে একটা ভয়টা থেকে, হ্যাঁ এই ভয়টা না চাইলে। আবার আমি চিন্তা করতেছি, আমি চোখ ফেলাইলে যদি আমার পিছন থেকে যদি ধরে আল্লাহ, তাহলে তো আমি গেছি। তখন আমি উনার বাড়ির সামনে ইটের দেওয়াল ছিল, আমি গাড়ি নিয়ে যাই ওই ইটের দেওয়ালের মধ্যে মেরে দিচ্ছি। একদম লাস্ট ফিনিশিং যখন আমি যাই ওনার বাড়ির মধ্যে, আমার হাতে সব জায়গায় কেটে মিটে গেছে। আসলে বিষয় হচ্ছে এটা, যখন লাস্টে যখন নামাইলো, নামানোর পরে দেখলো কি লাস্ট কোনো পোস্টমর্টম করা ছিল না, কিছু ছিল না, পুরো ফ্রেশ, যেহেতু স্টক করে মারা গেছে, ফ্রেশ লাশ ছিল। এইখান থেকে এই পর্যন্ত কাটা, মানে খুঁড়তে যদি কেউ যদি একদম পারমানেন্ট ফাঁক হয়ে থাকে না চামড়া, এরকম ফাঁক হয়েছে, কোনো রক্ত নাই, একবারে স্মুথ, একটা রক্ত পড়ে না। তারপরে আমি এটাকে নামানোর পরে এখন অতক্ষণ কিন্তু ওনারা যখন গাড়ি মেরা দিছে, তখন ওনারা টের পাইছে, পিছনে যারা বসে ছিল, আপনি কেমনে গাড়ি চালান। তখন আমি বসেছি, কিরে আমি কোন জায়গায় মেরা দিলাম। তখন দেখি আরে ভাই এত রাস্তা ঠিক, এই বাড়ির সামনে, বাড়ির গেটের সামনে। আমার একটা প্রশ্ন আছে, আপনি এই বাড়িটা চিনলেন কিভাবে? এই বাড়িটা ওনার কিভাবে আমি গেছি এটা আমি বলতে পারবো না। আমি তো বলছি যে ওই লোকের সাথে যখন আমি ওই লুকিং গ্লাসে যখন তাকানোর পরে আমি একটা ঘুরে পড়ে গেছি অলরেডি। আপনি অটোমেটিকলি, কিন্তু ওনাদের রাস্তাটা ওই বাড়িতেই ধাক্কা মেরেছে, ওই বাড়ির দেয়ালে যাই, মানে বাড়িটার এমন একটা সিস্টেম, ওই রাস্তার একদম শেষের মাথায় বাড়িটা, মানে ডানেও টার্নিং নিতে হয় না, মানে অ্যাক্সিডেন্ট করার মতোই এটা আর কি, ঠিক আছে, যদি কেউ অসাবধান। কিন্তু আমি তো যদি আমার সেন্স নিয়ে যদি আমি গাড়ি চালাতাম, কোনোদিন অ্যাক্সিডেন্ট হতো না, কারণ আমি দেখতাম সামনে একটা ওয়াল আছে, একটা ফ্ল্যাশ লাইট অনেক দূর যায়। তো যাওয়ার পরে যখন লাশটা নামাইলো, তখন এই সাইড থেকে মাঝখানে না, মানে বুকের ডান দিকে বাম দিকে, হ্যাঁ এই সাইড থেকে এই পর্যন্ত আপনি কাটা ফাঁক হয়ে আছে। আমাকে জিজ্ঞেস করলে এটা কাটছে কিভাবে, আমি জানি না কি। আপনারা জানেন রাস্তায় কি কি হয়েছে, আপনি ঘুমাইছেন, আমি এইসব জিনিস দেখছি। আপনি ফাইজলামি করেন, গাড়ি মেরা দিচ্ছেন, মানে কাটলো কিভাবে, মানে এখন দোষ আমার দিকে আসতেছে পুরোটাই। আচ্ছা, মানে এখন এটার জন্য আমাকে দায়ী করতেছে যে লাশের এই জায়গায় আমি কাটছি। তখন আমি কাকাকে ফোন দিলাম যে কাকা এই ঘটনা, তো বলতেছে তুমি কি লাশ কাটছো নাকি। আমি কি আশ্চর্য ব্যাপার, আমি যা দেখছি এতেই আমার অবস্থা খারাপ, করবোই বা কি। আমি ওনার লাশটা, আর ওনারা যদি ঘুমায় না থাকতো তাহলে তো ওনারা দেখতে পাইতো কিভাবে কেটেছে। পরে আসতে তোমার কাকা বলছে তুমি ওনারা কি করছিলাম, কাকা ওনারা তো ঘুমাচ্ছিল। আর এখানে এসে বলতেছে ওনারা নাকি ঘুমায় নাই। তো ওনারা না ঘুমাইলে পরে তাহলে তুমি যে লাশ কাটছো ওরা দেখে নেই, আমাকে কে জানি ওরা কি বলতেছে আমি কিছুই বুঝতেছি না। লাশকে যাই হোক যেভাবে হোক ম্যানেজ করে ধোয়ানো হয়েছে। ধোয়ানোর পরে আজব একটা কাহিনী, ধোয়ানোর পরে ওর মুখটা ছিল ফর্সা, ওনার মুখটা এমন কালো হয়েছে, পাতিলের যে নিচের অংশটা থাকে তার চেয়েও মানে বিদঘুটা চেহারা। না বডি সাদা আছে, সবটুকু ঠিক আছে, শুধু মুখটুকু এই গলা থেকে এই পর্যন্ত কালো হয়েছে। মানে এরকম ভয় একটা মানুষ যদি এগুলো যদি দেখে, আমি দেখতেছি এটা, কারণ আমি তো রাত্রেবেলা এখন তো যাইতে পারবো না, আর গাড়ির সামনে গ্লাস ভেঙে গেছে, আমার গেলে সকালে যেতে হবে, একটা ম্যানেজ করে তারপরে যেতে হবে। রাত্রেবেলা যখন লাশ ধোয়াইলো, ধোয়ানোর পরে দেখি এই অবস্থা, মানে লাশের মাথা থেকে এই পর্যন্ত একবার পুরা কালো। আচ্ছা, তারপর হুজুর আসলো, মসজিদে ফজর নামাজের পরে হুজুর আসলো, হুজুরের সাথে বললো কি এই অবস্থা কিভাবে হইলো, তার বডি সাদা আছে, মুখ কিভাবে কালো হইলো। কারণ আমি তো ধোয়ানোর সময় ভালোই ধুয়েছি, মানে যে ধোয়াইছে ওনার ভাই মুয়াজ্জিম সাহেব যে ছিল মসজিদে, উনি ধোয়াইছে। তো আমার তো ধোয়ানোর সময় ঠিকই দেখছি, তবে আমি বলছি যে আচ্ছা কাটানো ছিল, কই ধোয়ানোর সময় তো দেখিনি। মুয়াজ্জিম সাহেবের কথা বলছি, মানে জায়গায় জায়গায় সব
মানে কিছু কিছু কথা মানে যারা যারা দেখছে তারা সবাই শক হয়ে গেছে। কি ব্যাপার, মানে ওনার ভাই আর ওনার ছেলে দেখছে যে কাটা। হ্যাঁ, এখন আবার আমার সাথে যে আসছে উনি ছিল মেজো ভাই, আর উনি ছিল যে মারা গেছে সে হচ্ছে বড় ভাই। আচ্ছা, ঠিক আছে। ওনার ছোট ভাই আর মুয়াজ্জিন সাহেব হচ্ছে লাশ ধোয়াইছে। ওরা বলছে যে আমরা এখানে কাটা দেখি নাই। বলছে হুজুর তাহলে একটু এটা খুলেন, আমরা একটু দেখি। দেখার পরে দেখি কি না, কোনো কাটা নেই, স্বাভাবিক আছে। আবার জানাজা টানাজা শেষ করে যাওয়ার পরে যখনই আপনি যখন লাশটা যখন ওই কবরের সাইডে যখন নিয়ে গেল, তখনও কিন্তু মানুষ কিছু কিছু মানুষ দেখে শেষ দেখাটা। কিন্তু শেষ দেখা যখন আবার কাকুনি কাপড় যখন খুলছে তখন আবার সবকিছু স্বাভাবিক, ওই মুখ তখন সবকিছু স্বাভাবিক। মানে লাশটার সাথে যে মানে আমার সাথে তো হয়েছেই, লাশটার সাথে অনেক কিছু হয়ে গেছে হচ্ছে। মানে আমার মনে কেন যেন মনে হচ্ছে মানে লাশটার সাথেই কোন রকম কোন অশরীরী কিছু ছিল যে কিনা চাচ্ছিল না লাশটা সঠিকভাবে সঠিক জায়গায় যাক। তা লাস্টে শুনছিলাম আমাদের মসজিদের হুজুরের কাছে শুনছিলাম, মানে যখন লাশটা কবর দিয়ে যখন ফিরে আসছি পরের দিন আসলে তখন হুজুরের কাছে গেছি, যে বলছে যে হুজুর আমি তো রাস্তায় এরকম এরকম ভয় পেয়েছি। কারে আমি তো জানতাম তুমি এই ভয়টা পাইবা। মানে কেন, আপনি কিভাবে বুঝলেন আমি ভয় পাবো? আরে ওর সাথে তো জিন থাকে, পাগলামি করে রাত্রেবেলা, তুমি জানো না তো? আচ্ছা আচ্ছা। আমি বলছি যে হুজুর এই ঘটনা এরকম এরকম হয়েছে। আরে ওরা যে নাই করে ফেলায় না এই তো কপাল, ওরা যে পাইছে ওইটুক কবরের মধ্যে, ওই কবর নিয়ে যাওয়া পর্যন্ত, তাই তো বেশি। তার মানে ওনার সাথে আগে থেকে ছিল বা এই ধরনের কিছু একটা ঘটনা আসর ছিল আর কি। যাই হোক, এটা আমরা জানতাম না। তো এইসব কথা কেউ বলে না, কারণ একজন স্কুলের একজন মাস্টার তার কাছে এরকম কথা শুনলে ছাত্রছাত্রীরা হয়তো দেখা যাবে এই ধরনের জিনিস অতিরিক্ত বিশ্বাস করবে, খুবই স্বাভাবিক। বাট ওনার সাথে যেগুলো ঘটেছে আর আপনারা যেগুলো দেখেছেন, ইভেন আপনার পেছনে যারা ছিল তাদের ঘুমিয়ে থাকা, কিন্তু তাদের বলা যে না ঘুমানো, মানে ব্যাপারটা হচ্ছে আমি কিছু বুঝলাম না, কত রকমের বাধা এসেছে, কিছুই তারা টের পায়নি। কিন্তু আরেকটা বিষয় খেয়াল করেছিস কি, মানে ঘটনাটা কিন্তু উনি একাই যে কোনো কিছু দেখেছে তাই না, অনেকগুলো মানুষ কিন্তু এটাতে প্রত্যক্ষ করেছে। উনার নিজের ছেলে, নিজের ভাই দেখেছে বডি কাটা, পরবর্তীতে স্বাভাবিক। যে গোসল করিয়েছে সে দেখেছে মুখ কালো, অথচ কবর দেওয়ার সময় দেখছে আবার স্বাভাবিক। যে গোসল করাইছে ওই সময় তার মুখ ঠিকই ছিল। গোসল করানোর পরে যারা সবাই দেখেছে, গ্রামের ম্যাক্সিমাম লোক এগুলো দেখছে। তার মানে এটা কিন্তু অনেকেই দেখেছে। এটাই একমাত্র আমি দেখলাম যে ওনার নিজের বাবাকে এবং ওই কুকুরটাকে শুধু উনি একা দেখেছেন, বাকি সবকিছুরই কিন্তু মোটামুটি একটা সাক্ষী আছে। আমার বাবাকে দেখছি, এটা আমার হয়তো এটা আমার কোনো সতর্ক বার্তা ছিল। আর আমি যে কুকুরটা দেখছি, এই কুকুরটা আমার মনে হয় কি যে যে ওনার এই জিন ক্লাসের সাথে মানে কোনো লিঙ্ক থাকতে অবশ্যই মনে হয় আছে, কারণ কুকুরেরও কিন্তু একটা সাইড কাটা ছিল, আবার তার বুকেও কাটা আমরা খুঁজে পেয়েছি, কাটা দাগ ছিল, এখানে একটা মানে একটা লিঙ্ক থাকতে পারে। তো যাই হোক, তারপরে আমার কোনো সমস্যা হয়নি। তারপরে আবার এই 7 মাস পরে আর একটা লাশ আমার এইভাবে বহন করতে হয়, ওইটার পরে আবার একটু ঝামেলা হয়। সেই লাশের ঘটনাতে আমরা যাব, তার আগে একটু জাস্ট এতটুকু বলতে চাই যে এই ঘটনাগুলোকে আসলে কিভাবে এক্সপ্লেন করা সম্ভব। একটা শিক্ষিত মানুষ সাথে আরো 2জন শিক্ষিত মানুষকে নিয়ে যাচ্ছে, মাঝখানে একটা লাশকে কেউ বসে থাকতে দেখছে। আমার কেন যেন মনে হচ্ছে যে আমরা যদি ওই বাকি 2জনকে পেতাম যারা বলছে তারা ঘুমায়নি, আমার ধারণা তাদের সাথেও ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ইনসিডেন্ট বা ঘটনা ঘটেছে, যেটা তারা অবাক হয়ে যাবে যে আপনি ড্রাইভিং করতে করতে কিভাবে এগুলো টের পেলেন না। হতে পারে সেটাও হওয়ার সম্ভাবনা। আবার আমি হয়তো আমার ভয়ের কারণে আমি যতটুকু আপনাদেরকে বলতে পারছি ততটুকুই বলছি, কিন্তু ওনাদের বক্তব্য ওনারা ঘুমাই নাই। আমি লুকিং গ্লাসে দেখতেছি ওনারা মানে ঘাড় কাত করে 2জন 2 দিকে মাথা দিয়ে ঘুমাচ্ছে। লজিক্যালি ওনাদের ঘুমানোর কথা না। একটা লাশের সাথে কিন্তু কোন সময় একটা মানুষ ঘুমায় না। আমরা ধরতে পারি মানুষ টায়ার্ড হয়ে ঘুমাতে পারে, বাট আপনি কিন্তু বলেছেন আপনি ডাকাডাকি করেছেন, গাড়ি যথেষ্ট স্লো হয়েছে, যথেষ্ট ফাস্ট হয়েছে, আপনি গাড়ি থামিয়েছেন, বাট তারা টের পায়নি। এটা টোটালি অদ্ভুত ব্যাপার, অদ্ভুতরে। যাই হোক, আমরা অনেকগুলো সময় পাস করে ফেলেছি, বাট সাগর ভাই আমরা জানতে চাই এছাড়া আর কি ঘটনা আপনার সাথে ঘটেছে। আমার সাথে আর একটা ওই ছোটবেলায় যাত্রাপালা দেখার খুব ইচ্ছা ছিল, বলতে পারেন এক ধরনের ফ্যাসিনেশন। হ্যাঁ, তো আমি আর আমার চাচাতো ভাই মিলে যাওয়ার সময় ঠিক গেছে, আসার সময় যে ঘটনাগুলো হয়েছে ওগুলো আমি একটু বলবো প্লিজ। এটা কবের ঘটনা? এটা হচ্ছে 2008 সাল। আচ্ছা। তো এই ঘটনাটা হয়েছে আমাদের ওইখানে 3 গ্রাম পরে একটা যাত্রাপালা আসছিল, বেহুলার বনবাস। তো গেলাম, বিকালের দিকে রওনা দিছি, যাত্রা শুরু হবে রাত 9টায়। ওইখানে যা পৌঁছাইছি সন্ধ্যার দিকে, মেলা টেলা ঘুরছি, যাত্রা দেখতেছি, মানে যাত্রা যেমন একটা নেশা করে গেছে। কোন সময় যে 2টা বেজে গেছে মানে বলতেই পারবো না, মানে কোনো কিছু মানে আমাদের খেয়াল নেই।
আচ্ছা যাই হোক, তো আসার সময় 4 রাস্তার মোড় পরে অনেক কয়টা যে রাস্তায় বাড়িতে ফিরবো, আচ্ছা, গান আছে, মানে গান মানে নদী, নদীর যে পাশ ধরে ধরে আসতে হবে। আচ্ছা, আমাদের কবরস্থানটাও পরে এই রাস্তায়। আমাদের এই কবরস্থানে একজন বুজুর্গ লোক আছে, ওনার লাশ এখনো আছে, যার লাশটা কাফনে কাপড় যেভাবে রাখছিল সেইভাবে আছে, আজ 40 বছর পরেও। বুঝলাম। মানে কোন ধরনের কোনো না কিছুই হয়নি। মানে ওই কবরটা না কি কারণে যেন ভাঙতো না। দেখেছেন সেটা? আমরা নিজে দেখেছি, আমরা দেখেছি। কিভাবে দেখলেন লাশটা? যখন মনে করেন ওই কবরের যখন আস্তে আস্তে যখন ভেঙে যায় কবরটা, 40 বছর একটা কবর কিন্তু ঠিক থাকে না। তার বয়স যখন আনুমানিক 34, মানে কবরটার বয়স যখন 34, তখন একদিনই ফজর নামাজ পড়ে ওই যে আপনার যে কবরে যে দেখাশোনা করে যে কারণ বলে থাকি, তো উনি অনেক কবরস্থানে গেছেন, যে দেখে কি যে কবরটা ভেঙে আছে। তো উনি আবার কিছু লতা পাতা এখানে দেওয়ার জন্য গেছে, এখানে যখন পা দিছে তখন পুরোটাই ভেঙে নিচে পড়ে গেছে। না উনি পড়ে নেই, উনি উপরে আছে, মানে জাস্ট একটু পাতাটা দেওয়ার জন্য একটু মানে চাপ দিছে, চাপ করছে, ওটা পুরোটা পড়ে গেছে। করে দেওয়ার পরে আশ্চর্য রকম ভাবে দেখে কি কবরে যখন মানুষ দেয় তখন কিন্তু মুখটা খুলে দেয়, একটু খুলে মুখটা হালকা একটু। উনি দেখছে যে একটা মানুষ মরে গেলে 35 বছরে তার হাড় হুড্ডিও থাকার কথা না, কিন্তু না মুখটা যেভাবে রাখছিল সেভাবে আছে, একটু পচে নেই। কে ছিলেন আসলে? ওনার নাম ছিল আব্দুল হক। আচ্ছা, যাই হোক, উনি 2 বিয়ে করছিল, উনি খুব ফরেজগার লোক ছিল। ওনার যে 2 ওয়াইফ ছিল, 2 ওয়াইফও খুব ফরেজগার লোক ছিল। এটা আল্লাহ ভালো বলতে পারবে যে উনি আসলে ওনার মধ্যে আধ্যাত্মিক কি ছিল এটা আমরা বলতে পারবো না, কিন্তু আমরা 35 বছর পরে তার পুনরাবৃত্তি চেহারাটা দেখছি। তার তিনি হচ্ছে আমাদের এক হিসেবে নানা হয়, তার বাসায় গেছি, এই সাদা কালো ফ্রেমে যে ছবিগুলো আছে এগুলো দেখছি, কিন্তু এই বাস্তবে কখনো দেখিনি। তো ওই দিন আমরা যাই মানে দেখছি যে ওনার বাস্তব চেহারাটা কিরকম। একজন মানুষের চেহারার ভিতরে যদি একটা নূরের একটা আকৃতি থাকে সেম ওই রকম, মানে এত সুন্দর, কেউ দেখলে পরে তার দিক থেকে চোখ ফেরাতে পারবে না, এরকম একটা জিনিস। ওই কবরস্থানের সামনে দিয়ে আমরা যাত্রা দেখে আসতেছি। আচ্ছা, আমাদের ওই কবরস্থানের আগে মানে 20-22 হাত আগে একটা বট গাছ আছে, ওইখানে 3 রাস্তার মোড়, ওইখানে আমরা চলে আসছি অলরেডি, হাঁটতে হাঁটতে চলে আসছি। তার মধ্যে রাস্তার ভিতর অনেক ধরনের সিমটম, যেমন খুব বাতাস হচ্ছে, আবার মাঝখানে বাতাস নাই, আবার একটু গরম বাতাস বইতেছে, আবার একটু ঠান্ডা, মানে এক রকমের, মানে বুঝতে পারতেছি যে না সমস্যা হচ্ছে এখানে একটা। কবরে এখানে দাঁড়ানোর পরে দেখি কি 4টা, 2টা ছেলে 2টা মেয়ে, ছোট ছোট বাচ্চা দাঁড়ায় আছে। দাঁড়ায় অদ্ভুত ভাবে বলতেছে তুই টাকারই করে। আমরা কিন্তু কখনোই তাদেরকে দেখিনি। তুই টাকা, এই তুই এত রাতে কোথায় যাচ্ছিস, মানে একদম আপনাদেরকে বলছে, আমাদেরকে বলছে একদম সূক্ষ্ম ভাষায়। আমাদের দেশের ভাষা কিন্তু এটা না, মানে একবারে শুদ্ধ ভাষা। এই তোরা কোথায় যাচ্ছিস? আমি তখন একটু রেগে গেছি, এই তোমরা এত ছোট বাচ্চা, তোমরা তুই করে বলছো, মানে যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দি, তোরা কোথায় যাচ্ছিস? আমি বলতেছি যে বাসায় যাচ্ছি। কোথা থেকে আসছিস? আমাদের বাসা ওইখানে গেছিলাম, মানে একটু ভয় পেয়ে গেছি, কি আসছিল এইটুকু 2 একটা বাচ্চা, 3-4 বছরের বাচ্চা এত স্পষ্ট ভাবে কথা বলতেছে, কিন্তু মানে তাদের কণ্ঠে বোধহয় কিছু একটা ছিল, বাচ্চাদেরই কণ্ঠ। বলছে যে আচ্ছা আপনারা কে, আপনাদের তো কখনো আমি এখানে দেখিনি, এটা তো আমাদের কবরস্থান, এখানে তো আমরা সচরাচর আসি। আচ্ছা, তখন আমি আপনি একটু ভয় পেয়ে গেছি, তখন আমি আপনি করে মানে বলা শুরু করছি যে আপনাদের তো কখনো দেখিনি। তখন মানে উনি আশ্চর্য ভাবে দেখলাম কি যে সাথে যে একজন ছেলে আর একজন মেয়ে মানে হালকা একটু বড় হয়ে গেছে, চোখের সামনেই যে ছেলেটা ছিল ও মানে 8-9 বছর বয়সের, মানে যেরকম বয়স হয় ওই রকম হয়েছে। যখন দেখছি সেটা তখন আমি আমার যে চাচাতো ভাই ছিল ওনার হাত চেপে ধরছি। চোখগুলা এমন ছিল যে বিলাইয়ের যে চোখ না ওই রকম, কিন্তু কোনো মানে ভয় পাওয়ার মতো কিছু নেই, কিন্তু বিলাইয়ের চোখের মতো। বুঝতে পেরেছি। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আমরা যাত্রা দেখতে গেছিলাম, যাই হোক আমাদের ভুল হয়ে গেছে। মানে ভয়। আপনারা শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা যাদেরকে আজকে শুনছেন সাগর, নজরুল ইসলাম এবং আবু সালে। প্রিয় শ্রোতা, আমরা ডরের পরিবেশে আপনাকে নিয়ে যেতে চাই। ডরের পরিবেশ মানে হচ্ছে একলা একা ঘরের মধ্যে আপনি শুনবেন, বাতিটি অফ করা আছে, জানালাটা হালকা করে খোলা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং অবশ্যই ভয় পাওয়ার জন্য অনুষ্ঠানটি শুনবেন না। মনোযোগ দিয়ে ঘটনাগুলোকে চোখের সামনে দেখার চেষ্টা করবেন। দেখুন তো আমরা যা বলি ডর মানে ভয়, সেটার অস্তিত্ব টের পান কিনা। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও রাত 12:06 ফিরব, এবং গভীর রাত মানেই ভয়। ডর exclusive on BanglaNewAlbums.com. ABC Radio FM 89.2.
বৃষ্টি থেমে গেছে এবং রাত জুড়েই কান ঝালাপালা হওয়ার মতো ঝিঝি পোকার শব্দ, ব্যাং ডাকছে এবং খুব শুনশান একটা নীরবতা বিরাজ করে। রাতের বেলা একটা ঠান্ডা চলে আসে। এরকম একটা পরিবেশে যদি কখনো আপনাকে গ্রামের শুনশান রাস্তা দিয়ে হেঁটে যেতে বলা হয়, সেখানে ভয়ের উপসর্গ থাকুক আর নাই থাকুক, মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা ভয়ের সৃষ্টি হয়। আমরা এজন্যই বারবার মনে করি যে বাংলাদেশের একমাত্র ভৌতিক অনুষ্ঠান রেডিওতে, যেটা পরিবেশ নির্ভর অনুষ্ঠান, ভয় পাওয়ার জন্য, ভয়ের অনুভূতি মনের মধ্যে আনার জন্য একটা ভৌতিক পরিবেশ অনেক বেশি জরুরি। আমরা সেই পরিবেশটাকে অনেক বেশি গুরুত্ব দিই। যে ঘটনা আপনার সামনে ঘটছে, দিনের আলোতে তার চাইতেও অলৌকিক ঘটনা আপনার সামনে হয়তো বা ঘটে যায়, কিন্তু আপনার মনের মধ্যে সেটা কোনো দোতনার সৃষ্টি করে না, কারণ তখন ভয় না পাওয়ার মতো পরিবেশ থাকে। এবং ওর চাইতেও হালকা ঘটনা এরকম নিশ্চুপ, নিবিড়, ঠান্ডা একটা পরিবেশে আপনাকে বানিয়ে দিতে পারে। সেরকম কিছু ঘটনা আমরা শুনছি। আবারও ফিরছি ডরে। অন দ্য স্পটে রয়েছে সুমন এবং রেহান এবং সাউন্ডে কাজ করছে লোবান। আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আমি আরজে কিবরিয়া। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। আচ্ছা ঠিক আছে, আমরা যাত্রা দেখতে গেছিলাম, যাই হোক আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে। কিছুই বলে নাই ওনারা, কিচ্ছু বলে না। আমি মানে উল্টা তার কাছে মাফ চাচ্ছি যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন, আমরা বাসায় চলে যাবো। বাসায় তো যাবি, তো সামনে একটা সমস্যা আছে, এই পর্যন্ত যে থেমে একটু সময় নিয়ে তারপরে যাবি। আচ্ছা বললাম আচ্ছা ঠিক আছে। মানে কবরস্থানটা যাওয়ার আগে একটা শীতল গাছ আছে, ওই গাছটার ওইখানে মানে 2 হাত আগে 2 মিনিট থেমে থেকে তারপরে যাইতে বলতেছি। কি কারণে বলতেছে এটা জানি না। যখন তাদেরকে পাস করে আমরা চলে যাব, মানে বিদায় নিব, সালাম দিয়ে বিদায় নেওয়ার সময় দেখি কি তাদের ওই পাড় যে অংশটা ভালোর থেকে যদি আস্তে আস্তে আবসা হয়ে আসে। আচ্ছা, মানে স্পষ্ট দেখা যাচ্ছে না, মানে একজন মানুষের পা হলে কিন্তু দেখা যাবে জ্যোৎস্নারা। পা দেখতে দেখতে আস্তে আস্তে মনে করেন যে বাতাসে মিলিয়ে গেছে, মানে এরকম একটা, মানে আমি গায়ে কাটা দিয়ে উঠছে। আপনার সাথে যে ছিল সেও কি এটা খেয়াল করেছে? উনি আসলে কি ওনার গায়ে আবার জিনের ভর আছে, ওই আমার চাচাতো ভাই, উনি এগুলাতে ভয় পায় না। তারপরে ওই যে একজন মানুষকে সাধারণ, আপনি যদি দেখেন একটা 4 বছরের বাচ্চা, মানে 7-8 বছরের বয়সের একটা বাচ্চা হয়েছে, আপনি নিজেও ভয় পেয়ে যাবেন। অবশ্যই ভয় পেয়ে গেছি। তো শীতল গাছের ওই জায়গায় আসা দিয়ে কি যে মানে খুব ঠান্ডা, মানে অস্বাভাবিক ভাবে ওই জায়গাটা খুব ঠান্ডা। অন্য জায়গা থেকে পাস করে আসলাম, একটা ঝামেলা শেষ করে আসছি, ওই জায়গাটা মানে প্রচুর ঠান্ডা। তো ঠান্ডাটা এতই ঠান্ডা, মানে লাস্টে মানে 2 জন এইভাবে মানে দাঁড়ায় আসছিলাম। ওনারা 2 মিনিট আমাদেরকে দাঁড়া থাকতে বলছে, আমরা ভুল করছি। ওনারা আমাদেরকে বলছিল যে 2 থেকে 3 মিনিট দাঁড়া থাকা, মানে 5-6 মিনিট দাঁড়াইছিল। আচ্ছা, দাঁড়া থাকার পরে যখনই মানে ওই শীতল গাছের ওই ছায়ার দিকে যখনই পা বাড়াইছি, তখন আমার ডান গালে এত জোরে একটা চর মারছে। কে মারছে, কোথা থেকে মারছে, কিভাবে মারছে কিছুই বলতে পারবো। চরের যে একটা জোর, মানে সহ্য করতে না পেরে ওই সাথে শীতল গাছের সাথে একটা বাঁশ মানে মাটির মধ্যে পুঁতে রাখছে। আচ্ছা আচ্ছা, বাঁশের সাথে যা বাড়ি খেয়েছিল, এত জোরে চর মারছে, বাড়ি খায় আবার আমি আবার এই জায়গার মধ্যে একটা সোজা খারাইছি। আমরা তো মারছে। পরে দেখি আমার চাচাতো ভাই নাই, বাসার সাথে বাড়ি খায় যখন আমি দাঁড়াইছি তখনই নাই। ওরে অলরেডি অর্ধেক শীতল গাছের মধ্যে তুলে নিছে। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি দেখছি হাত নিচের দিকে। ও মাই গড, পা ধরে তাকে তুলে নিচ্ছে। মানে কেউ যদি দড়ি বাঁধে, দেখা যাবে না যে দড়ির কিচ্ছু নাই, জাস্ট আর পাটা উপরের দিকে ওর টানতেছে, উপরের দিকে উঠে যাচ্ছে। আমি লাভদাতে তার হাত ধরছি, হাত ধরে আমি চিলাইতেছি, কেউ থাকলে বাঁচান, কেউ থাকলে বাঁচান। ওইখানে কে আসবেন রাতের 2টার সময়? সেটাই। কবরস্থান থেকে একজন মুরব্বী দেখলাম বের হয়ে আসতেছে, মানে দেখা যাচ্ছে চাঁদনি রাত, একজন মুরব্বী বের হয়ে আসতেছে, আমাদের কাছে আসলো। আসার পরে আমার গায়ে হাত দিছে। আচ্ছা, তার হাতে যে একটা ফিলিংস, এই ফিলিংসটা আপনাকে আমি এখন বলে বোঝাতে পারবো না। একটা নমনীয়তা, একটা হাতের ভিতরে যদি নমনীয়তা থাকে, একটা স্নেহ করা, যেমন একটা হাতে ভরসা, একটা ভরসা, ওরকম একটা হাত আসে আমার পিছনে। যখন হাত দিচ্ছে তখন উইও ধাপ করে নিচে পড়ছে, আমিও মনে করেন যে বসে গেছি। তখন ওই ফজরের নামাজ অলরেডি শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন ওই যে বললাম যে কবরস্থানে যে ওই গাড়ত আছে, ওই ফজরের নামাজ পড়ে আসার সময় দেখছি যে আমরা 2 জন এখানে পড়ে আছি। আচ্ছা, আর আমার চাচাতো ভাইয়ের মুখ থেকে গ্যাস বের হচ্ছে, মানে বিষ খাওয়া লাশের যেমন মুখ থেকে তো ওনার নারী ভিতরে যে ওই নারীটা, মানে কিভাবে যেন পেঁয়াজ খেয়ে, মানে যেভাবে পেঁয়াজ থাকে ভিতরে এমন পেঁয়াজ থাকে, ওটা উল্টা পেঁয়াজ দেওয়া ছিল।
না পারছিল কথা বলতে, খালি বড় বড় করে টাকা রয়েছে, অনেক কবিরাজ টবিরাজ মানে এরপরে দেখানো হয়েছে, কেউ কোনো সলিউশন। আসলে ওনার পেটের ভিতরে সমস্যা, কিভাবে যেটা সাধারণ মানুষের হয় না। যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম আমরা, যে আসলে এটা কোনো সাইন্টিফিক হইতে পারি কিনা। অবশ্যই আপনাতেই একজন ভালো একটা ডাক্তার কাছে নিয়ে মানে ডিজিটাল একটা এক্সরে করান, ভিতরে কোনো কিছু থাকলে পরে বোঝা যাবে। আচ্ছা, তো উনি খালি পেটটা আঙ্গুলটা দেখা দিত যে আমার এখানে চলে যাচ্ছে, বলতে পারতো না কিছু। তো উনি কিছু খাইতে পারতো না, দেখা যাচ্ছে যে এক রকম খাইলো, খাওয়ার পরে তার ভাতটা হজমই হচ্ছে না, একটু পরে অটোমেটিকলি বের হয়ে আসতেছে। আচ্ছা, পরে ডাক্তার বললো যে ওর তো অপারেশন করতে হবে, ওর পেটের ভিতরে নারী প্যাসকেল করে। আচ্ছা, যাই হোক, অপারেশন করার পরে নারীটা আবার ঠিক করে, তারপরে ওই কিছু চর্বি, পেটের ভিতরে যে কিছু চর্বি থাকে না, চর্বিগুলো মানে গলে গেছিল। আচ্ছা, যেটা কারণবশত পড়ে গেছিল, ঠিক হয়ে উঠতে অনেক সময় লাগে। তারপরে আমি এক হুজুরের কাছে, আমার এখানে আছে, ওনার নাম ছিল মান্নান। যে কোনো কারণবশত উনি সবাই খালি মানা করতো যে ওই সব জায়গায় যাও না, ওনারে মানে ওই নাম রেখে দিয়েছে মানা হুজুর। তোরা কি ওইখানে যায় ভয় পাইছিলি? কি ব্যাপার, আপনি জানলেন কিভাবে? আমি তো ওনারে বলিও নাই, কোনো সময় ওনার কাছে যাইও নাই, উনি আরো 5-6 গ্রাম পরে। তুমি ওইখানে গেছিলি, ভয় পাইছ? আচ্ছা, 4টা ছেলে মেয়ে দেখছিলি? হ্যাঁ, একটা 2টা বড় হয়েছিল, 2টা আবার স্বাভাবিকই ছিল, আবার একটা হুজুরের সবইটা হাত দিছিল। হ্যাঁ, সব আশ্চর্য। আমি কিছুই বলি নাই এই বিষয়ে, আমি তাকে কিছুই বলি নাই। সে গড়গড় করে বলে দিচ্ছে, যার যে পেটের ভিতরে যে নারীটা প্যাঁচকেয়া ছিল, এটা আপনি কিভাবে জানলেন? এটাও তো কাউরে আপনাকে তো কখনোই বলি নাই। শোন, ওকে যখন পা ধরে যখন উপরের দিকে যখন টেনে নিছে, তোকে যখন থাপ্পড় মারছে, তখন তুই কয় সেকেন্ডের জন্য দিশেহারা ছিলাম। আমি কি যে থাপ্পড় মারছে, তারপর আমি বাসার সাথে বাড়ি খাইছি, বাড়ি খেয়ে আবার সোজা হয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দেখছি কি যে এখানে ও নাই, ও হিদুল গাছের উপরে অলরেডি মানে টেনে নিচ্ছে, পাটা উপরের দিকে নিচের দিকে। যখন নিচের দিকে ছিল, কেন ছিল 2টা জিরো, আর হিদুল গাছটা ওখানে তোকে বলছিল 2 মিনিট দাঁড়ায় থেকে যাইতে। 6-7 মিনিট কেন দাঁড়াচ্ছিল? ওই 2 মিনিট যে তোকে দাঁড়াইতে বলছিল, তখন ওরা ছিল না। আচ্ছা, ওই 2 মিনিট ওরা থাকে না। আচ্ছা, ঠিক আছে, ওই 2 মিনিট পরে তোকে যাইতে বলছে, যেন ওরা না থাকতে যেন তোরা গাছটা ক্রস করতে পারিস। কিন্তু তোরা তো সময় নিয়ে নিছিস, ওরা আবার পুনরাবৃত্তি হয়েছে এখানে। আচ্ছা, তো যাই হোক, আমাদের এটা ভুল হয়েছে। তোমার আমি বুঝলাম আসলে তো এখানে সমস্যা ছিল, যে দেখ এই 2 জনের বয়স, যখন আমি বয়স শুনলাম তখন আরো বেশি অবাক হয়ে গেলাম। এই 2 জনের বয়স বলে 450 বছর। ওই সময় ছোট ছিলাম, তখন মানে অদ্ভুত মনে হয়েছে। এখন দেখা যাচ্ছে কি সব জায়গায় শুনতে শুনতে আমি দেখা যায় 2000 বছরও আছে। একজনের নাম হচ্ছে মাহাতাব, আর একজনের নাম হচ্ছে কৃষ্ণ লোকচন্দ্র। যাই হোক, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি ফাইনালি হচ্ছে আপনার ওই কাজিনটা সুস্থ হয়ে গেছে এখন, সুস্থ কিন্তু কথা বলতে পারে না, বোবা। আচ্ছা, ওই ঘটনার পর থেকে বোবা, মানে গলার কণ্ঠটা। আর ওনার ওই যে মেডিকেল প্রবলেমটার কথা বলছিলেন, নারী পেঁচিয়ে যাওয়া, এটাতে তো আর কোনো সমস্যা হয়? এটাতে কোনো সমস্যা হয় নাই, কিন্তু উনি অল্প অল্প করে খায়। যেমন ওই নারীটা একটু বায়োলজিক্যাল ব্যাপার রয়েছে, কিন্তু সুপারন্যাচারাল ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওই ইমাম সাহেব জানলেন কিভাবে আপনাদের সাথে? এটাই হচ্ছে সবচেয়ে একটা মানে শক করার বিষয়, যে আমি তাকে কিছু বলি নাই, সে কিছু জানে না। একটা ব্যাপার সত্য মিথ্যা পরের কথা, আগে তো বলতে হবে। উনি জানলেন কিভাবে? মুরব্বীটা কে ছিল যে আমাদের পিছনে হাত দিয়েছিল? উনি হচ্ছে ওই লোক আপনাকে যে বলছিলাম যে কবরটা যে ভেঙে গেছিল। হ্যাঁ, উনি পরে আমাকে বলছে কথাটা, আমি শুনে অবাক হয়ে গেছি যে আশ্চর্য, এই লোক এসে আমার পিঠে হাত দিছে। মানে অবাক হয়ে গেছে। তখন কাকা আমার সাথে গেছে ওই হুজুরের কাছে, যাওয়ার পরে হুজুর যখন এভাবে বলছে, সব অবাক হয়ে গেছে যে আশ্চর্য ব্যাপার স্যাপার, কোনো কিছু জানে না। ওই লোকটা সবার ওদের ঘাড়ে হাত দিল। তখন আমি বললাম, আচ্ছা ওই লোকটা কেন এসে আমার হাত দিল? একটা কারণ থাকবে। আসলে তোমরা কিন্তু তার বংশধর, আমরা কিন্তু জানতাম না কিভাবে ওদের বংশধর। আমার দাদার যে বাবার নাম মোহাম্মদ কালুহার বিশ্বাস, উনি ছিল ইন্ডিয়ান। আচ্ছা, আমরা ওই যে 57 সালে যে একটা রেট হয়েছে না মুসলমান হিন্দুদের ইন্ডিয়াতে, ওইখানে আমরা বাংলাদেশে ছিল, আমরা বড় রিফিউজি। ওই মুরব্বী ছিল ওই কালুহার বিশ্বাসের ভাই, আপন ভাই। আমরা পরে জানছিলাম, ওই হুজুরের কাছ থেকে জানছিলাম। ওকে, যাই হোক, সেই জন্যই হয়তো বা মানে বংশধরকে রক্ষার জন্য কোনো না কোনো ভাবে হেল্প করেছে। তো এই হচ্ছে আপনার কাছে আমরা 2টা ঘটনা শুনলাম যে আপনার এক্সপেরিয়েন্স। ওকে, তাহলে আমরা তো সাগর ভাইয়ের কয়েকটা স্টোরি শুনলাম, আরো শুনবো। সাগর ভাইয়ের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, তো এত এক্সপিরিয়েন্স একসাথে না নিয়ে সাগর ভাই একটু রিল্যাক্স করুক। সাগর ভাইকে এবার অন্য কারো এক্সপিরিয়েন্সের ঘটনা শুনাই। চলে যাবো নজরুল ভাইয়ের কাছে। নজরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি করছেন এখন? আমি এখন একটা পোশাক শিল্প প্রতিষ্ঠানে জব
করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ নজরুল ভাই যে আপনি এত ব্যস্ততার মাঝেও ডরের এই জার্নিতে আসছেন। তো আমরা ডর টিমের কাছে শুনেছিলাম আপনার কয়েকটা ঘটনা আছে নজরুল ভাই, তো প্রথমে কোন ঘটনাটা আপনি আমাদেরকে শোনাতে চান? আমি প্রথমে আপনাদের শোনাতে চাই, আমি এই ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে একটা ঘটনা ঘটেছিল। এটা কত বছর আগে ঘটেছে? এটা ঘটেছিল 2009-এর প্রথম দিকে। ওকে, তাহলে আমরা শুনি যে শুরু থেকে কিভাবে ঘটনাটা ঘটেছিল। আমি আমার বাড়িতে আমার আব্বা অসুস্থ থাকে, আমার ফোন আসে, আমি নাইরে রওনা দিই। আচ্ছা, মানে আপনার বাবা অসুস্থ, বাসা থেকে ফোন এসছে, আপনি রাতের বেলায় ঢাকা থেকে রওনা দিয়েছেন এই খবর শুনে। ওকে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি শেরপুর জেলা। আচ্ছা, ওকে, নলতাবাড়ি থানা। আচ্ছা, বাসে করেই আপনি রওনা দিয়েছেন? বাসে করে রওনা দিয়েছি। আমাদের যাওয়ার পথে চাকা পাংচার হয়ে যায় ময়মনসিংহ এর হাই রুটে। আচ্ছা, কিছু সময় লাগে, পরে আমাদের বাজারে যাই পৌঁছি রাত 3:15 দিকে। আপনাদের এলাকায় গিয়ে এলাকায় ভোর রাতের দিকে। তো ওখানে পৌঁছানোর পরে আমি গাড়িতে নামি, আমার একটা ছোট ভাই, তার সাথে গ্রামে অনেক সময় অনেক কথা বলছি, মানে বন্ধুর মতো ক্লোজ। ও দেখি দাঁড়ায় রয়েছে। আচ্ছা, আমার দেখেও সে বললো, দাদা তুমি আসছো? আমি বললাম হ্যাঁ আমি আসছি। আমাকে দেখে বলতেছে চলো। ঠিক আছে চলো। আমি তাকে বললাম তুই এত রাত কেন আসছিস বাজারে এত রাত্রে? আমি দিনে শুনছি জিডি আমার বলছে যে আজকে নাকি আপনি ঢাকা থেকে আসতেছেন, এই জন্য আমি আপনার মানে আপনার মা মানে জেঠি মানে আপনার মা ওকে বলেছে যে আপনি আসতেছেন? মানে আমার মার কাছেও শুনছে। আচ্ছা, আপনাকে মানে রিসিভ করার জন্য আমি অবাক হয়ে গেলাম। ও বয়স একটা তেমন বড় না, ছোট অনেক দুনিয়া। তুই এত রাত্রে কেন আসছিস? রাত্রে বৃষ্টি হয়েছে, শরীর আপনার মাটি মাখার মতো অবস্থা, যেমন মাটি শুয়ে থাকলে যেমন অবস্থা এমন আমি এখানে শুয়ে আসছিলাম, একটা দোকানের বারান্দা, বললাম এখানে শুয়ে আসছিলাম। শুয়ে আসছিল ভালো কথা, তেমন চলো সামনে আগাইলাম। আগানোর পরে অন্য দিন যেমন রাত্রে 10 টাকার বাজার ছেড়ে আসার সময় একসঙ্গে আমার হাতে কিছু থাকলে ও হাতে নিত এবং কি আমার হাত ধরতো, বা মানে একসাথে কথাবার্তা বলতাম। ও যাইতেছে জাস্ট আমার আগে আগে, মানে 2-3 পা আগে, আমি তার পিছনে, ওর সঙ্গে হাইটে পারতেছি না। আমি আর বলতেছি যে একটু দাঁড়াও, আমি আমার একসঙ্গে যাই, অনেক কথাবার্তা আছে, আসো সময় নাই, মানে আস্তে করে বলতেছে, মানে এমন ভাবে মানে ও মানে খুব বিজি আমার বোঝাই যাচ্ছে। আমি বললাম হয়তো সারা রাত বাজার করেছিল, স্ট্যান্ড আপ ছিল, একটু অধৈর্য হয়ে গেছে। সামনে মানে একটা দোকানটা বন্ধ, বাতি জ্বলতেছে, বিদ্যুৎ বাতি। ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে একটু থামলো, আসো আমার পিছে আসো। আমার দিকে তাকালো, আমি তার মুখের দিকে ফুল করলাম যে এই দিকে, মানে তার গালের দিকে ফাটা, মারছে। আমি দেখে বললাম কি ব্যাপার তোমার এখানে এই অবস্থা কেন? ও দাদা আমাকে মারছে, স্ট্যান্ডে খোলা মারছে রাত্রে। আমি অবাক হয়ে গেলাম, কে মারছে তোমাকে? আগামীকাল সকালে বলবি, আমি স্ট্যান্ড আসতেছি। আমার বাড়ি আমার বাজার থেকে 2 কিলোমিটার দূরে, 20 টাকা দূরে না। ঠিক আছে চললাম। চলার পথে আমাদের ওখানে বাড়ি যাওয়ার সময় একটা বাঁশ বাগান পড়ে। আচ্ছা, না আমাদের বাড়িটা আগে, ওদের বাড়িটা আর একটু সামনে। আচ্ছা, আপনাদের বাড়ি পার করে যেতে হয়। এবং কি আমাদের বাড়িটা এমন অবস্থায় যে আমাদের বাড়ি যাওয়ার সময় রাস্তার শেষ মাথায় ডান সাইডে আমাদের বাড়ি, বাম সাইড দিয়ে আর সামনে ওদের বাড়ি। আচ্ছা, এখান পর্যন্ত আসলাম। বিশে একটা কথাবার্তা বললো না, তাকে দেখলাম অনেক চিন্তিত ভাব। 2-1 দাস কথা হয়েছে 2 কিলোমিটার আসার কালে। শুধু বলছিল তাকে মারছে খোলা পানি। আসার পরে ওখানে আমি দাদা আমি চলে যাই, আমার সময় হয়ে গেছে চলে যাই। আমি ঠিক আছে সকালবেলা ওখানে দেখা করবি। তো আর কিছু মানে সারা দিল না। তখন আমি আমাদের বাড়িতে এসে পড়ি। আমার আব্বা অসুস্থ, যেহেতু অনেক ফল ফলান দিনে আনছি, আপেল কমলা চুলে। আমি আগে প্রথম আব্বা যে ঘরে থাকে আমি সেই ঘরেই ঢুকি। আচ্ছা, আব্বা বললো যে আমি যাওয়ার সময় আব্বা বললো যে আসছো বাবা? হ্যাঁ আব্বা বাবা আমি আসছি, তুমি কেমন আছো? আব্বা তার অসুস্থের কথা আমার বললো। বলার পরে ফল ফলান্তি মানে আপেল বাই করতেছি, 2 কেজি আপেল নিছি আর 3 হালিয়ে কমলা নিছি। আচ্ছা, আপেল বাই করে দেখি আপেল পচা। সবগুলো না, 2টা আপেল পচা, একটা যেন ওর দেখ খাওয়া। আমার যেন মাথাকে মানে এক প্রোগ্রাম রাগ পেয়ে যায়। তোর দোকান থেকে সবসময় আমি ফল ফলান্তি কিনি, এই ধরনের জিনিস কেন দিলি? আর আমার বাবা খাবো, আমার বাবা অসুস্থ। মনে বললাম আর কিছু বললাম না। ঠিক আছে এগুলো ফেলাই তো বাবা, তুমি সকালবেলা খাও। আব্বাকে বললো ঠিক আছে আমি খাবো না, সকালে খাবো, আমার শরীরের বিষয়টা ভালো না, একটু বড় আগাম হবে, নামাজ পড়ে দিয়ে চেষ্টা করবো। ঠিক আছে আমার বললো তুমি ঘুমাবো, যাও তোমার রুমে যাও। আমি হাতটা রাত্রে যাই ফ্রেশ হয়ে আবার কমলা বাই করলাম। মানে যে কমলা খেতে মানে প্রিয় ফল আমার। আমি একটা কমলা বাই করে যাই দেখি মানে কমলা কেমন জানি, মানে একটা দোরগন্ধ সাইজ। আচ্ছা, দোরগন্ধ সাইজ, ভিতরে যেন কেমন মানে রসাল
মানে রস বাইকে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, আপনি মানে ঢাকা থেকে আপনার ওখানে যেতে কতক্ষণ লাগে? আমাদের বাড়িতে কোনো যানজট না থাকলে 3.5 ঘন্টা লাগে। কিন্তু সেদিন তো যানজট ছিল, গাড়ি নষ্ট হয়েছিল। গাড়ি নষ্ট হয়েছিল। আপনার পৌঁছাতে কতক্ষণ লেগেছিল? আমার সেদিনে পৌঁছতে লাগছিল 5 ঘন্টা। 5 ঘন্টা? 5 ঘন্টা কি কমলা আপেল নষ্ট হয়ে যেতে পারে? 5 ঘন্টায় এই ফলগুলো নষ্ট হওয়ার কোনো মানে কারণ নেই। এটা অনেকেই চিন্তা করতে পারে বলেই প্রশ্নটা করলাম। 5 ঘন্টায় কিন্তু নষ্ট হওয়ার কথা না। জি বলুন। তখন দিয়ে এই অবস্থা, তাই আমি আর খাইলাম না, বন্ধ হয়েছে। আমি মেল গরম আমি তাকে মাইরি দেবো। তারপরে আমি শুয়ে বললাম। সকালে দেখি মানে আমার ভাগিনা ওরা সকালে এসে মানে ফলগুলো বাই করতেছে খাওয়ার জন্য। আচ্ছা, আমি ওই সময় ঘুমতে সজাগ করি, কথাবার্তা বলতেছে রুমে, পাশের রুমে। আমি বললাম খাইস না, তোরা সব খাইস না, আব্বার জন্য রাখিস আর আমার বন্ধু আলামিনের জন্য কিছু রাখিস, ছোট ভাই। আমি এই কথাটা আমার মা শুনে গেছে। তো আমার বলতেছে তুই কি ঘুমের স্বপ্নে দেখতেছিস? আমি বলি না, স্বপ্নে দেখবো কেন, আমি তো ঘুম থেকে সজাগ হয়েছি। তুই কি বলতেছিস? বলতে হ্যাঁ, তো আলামিনটা তুই কই পাইলি? আমি তো আলামিন কই পাইলাম মানে আমি তো আলামিনের সঙ্গে কালকে রাত্রে আসলাম বাজার থেকে। আলামিন আমাকে আগে নিয়ে আসলো, ওদের বাড়িতে গেলাম, আমি আমার বাড়িতে এসে ঘুমাইলাম রাত্রে। তো এর ভিতরে আলামিন কোথায় যাবে? তুই পাগল হয়ে গেছিস মনে হয়। আমি কেন পাগল হবো? না, ও তো মারা গেছে। মানে রাতের বেলা যার সাথে আপনি আসছেন সে হচ্ছে আলামিন, আর সে মারা গেছে। জি জি। কবে? এটা মারা গেছে আমি বাড়ি যাওয়ার 20 দিন আগে সে মারা গেছে। কিন্তু আপনি এই খবরটা পাননি? খবরটা আমি পাই নাই। কিভাবে মারা গেছে? ও মারা গেছিল জাস্ট, ওর ফ্যামিলিতে অনেক সমস্যা ছিল আর্থিক ভাবে। সেই ছোটবেলা থেকে কাজ করতো। ও এই গ্রামের যে ট্রলি গাড়ি, আমরা বলি ট্রলি গাড়ি, এই ট্রলি গাড়িতে ইঞ্জিন চালিত মেশিন কাজ করতো, মানে মাল উড়ানো করতো। ড্রাইভারের নাকি বলছিল যে তুমি আমার জন্য একটা বিড়ি নিয়ে আসো, সিগারেট নিয়ে আসো। আচ্ছা, ও মানে গাড়ি আস্তে আস্তে স্লো চলাইতেছিল। ওই চলানোর সময় নাকি সামনে দেখা ট্রাক আসছে রাস্তায়, গাড়িতে সাইড করে ধরছিল। উড়ার সময় ওই সেই ট্রলির চাক্কা তার উপর দিয়ে যায়। তার মানে সেই একটা অপমৃত্যু। তারপর শুনে আমি অবাক হয়ে গেলাম, আমি কি দেখলাম? ও যে মরেই থাকে, সেটা আমি কি দেখলাম? ছোটখাটো জায়গা তো না, আপনি তো অনেকখানি পথ তার সাথে হেঁটে এসেছেন। হ্যাঁ, 2 কিলোমিটার, 2 কিলোমিটার। আপনি এই 2 কিলোমিটারে মানে সে আপনার হাত ধরেনি, সে আপনার হাতের থেকে জিনিসগুলো নিয়ে নেয়নি ভদ্রতার খাতিরে, যেটা সে সবসময় নেয়, কিন্তু এছাড়া আর কোনো অস্বাভাবিক কার্যকলাপ কি সে করেছে? সে বলেছে, আমি তার একটা কথা বলছিলাম যে ইস্কানে গেছি নামার পরেই, এখানে কেন? যার বউ বলছে আমি আপনার আগে জিজ্ঞাসা বলছে। আমি বললাম যে কেন? আপনি যদি ভয় পান রাত্রে বাঁশবাগানে। বাঁশবাগানটা অ্যাকচুয়ালি খারাপ, সেখানে আরো আমার আঁকার দিক দিয়ে অনেকটা সমস্যা হয়েছিল, অ্যাকচুয়ালি খারাপ। আসলে আমি এখন ভয় পাই, আমি বাড়িতে গেলাম ওই জায়গাটার জন্য একটু থাকে আর কি। তো আসলে ব্যাপারটা যেটা দেখা গেছে যে নজরুল ভাইয়ের এই ঘটনার মতন অনেকগুলো ঘটনা কিন্তু আমরা ডরেও শুনেছি। এছাড়া আমি ইভেন গল্পে সিনেমায়ও এই ধরনের ঘটনা আমরা দেখেছি যে কোনো একভাবে মৃত মানুষ কিছুটা পথ পার করে দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু জিনিসগুলোকে আমরা অনেকটা পজিটিভ ধরতে পারি, প্রোটেকশন দিচ্ছে, তাই না? আরেকবার যেমন আমরা ডরেই একটা গল্প শুনছিলাম যে কোনো একটা কুকুর কোনো কারণ ছাড়াই একজনের সাথে সাথে অনেক পর্যন্ত এসে তারপরে আবার নিজের মতো চলে যায়, রাই হয়ে যায়, এরকম ব্যাপার ঘটে। হ্যাঁ, যাই হোক, নজরুল ভাই বলছিলেন। তারপরে আমি অনেক চিন্তিত না, আমি বিশ্বাস করি না। আমি ঘুম থেকে উঠে আমি তাদের বাড়িতে যাই সকালে, আলামিনদের বাড়িতে। যার পরে দেখি আমার চাষি আম্মা ভাত করতেছে। আমার দিকে তার মা অনেক কান্দায় শুরু করে দিল, বাবা তুমি তো আসছো, আমার বাবা তার নাই, তুমি কার জন্য আসছো, কার সঙ্গে কথা বলবা? এবং আমি বাড়িতে গেলে ওই আমার বাড়িতে যাইতো যে দাদা ভাই তুমি আসছো, মানে আপনার প্রতি তার একটা অ্যাটাচমেন্ট ছিল। মানে আমি যা বলতাম যা করতাম, হয়তো সে জুনিয়র ছিল কিন্তু তার সঙ্গে নিয়ে করতাম। বলতো তো ওর মা দেখে কান্দি দিতে, মানে অনেক। মানে ফাইনালি তাহলে আপনার এই এক্সপিরিয়েন্সটা যেটা বুঝতে পারলাম যে জাস্ট মানে ওই যে অপঘাতে তার মৃত্যু হয়েছিল, তার পরবর্তীতে কোনো না কোনো ভাবে সে আপনাকে কোনো একটা হেল্প করেছে। তো আসলে অদ্ভুত একটা বিষয় এটা। অবশ্যই একটা মানে মৃত মানুষ। তারপরে ওখানে ওর আগের রাত্রে তাকে মারছিল, স্ট্যান্ডে পোলাবানে তাকে মারছিল। আচ্ছা, এই ঘটনা ঘটার আগে তাকে মানে মেরেছিল, এবং সেই দাগ কিন্তু আপনি তার চেহারা দেখতে পেয়েছিলেন, এবং সে আপনাকে বলেছিল যে স্ট্যান্ডার্ড ছেলেপেলের সাথে তার মারামারি হয়। তাদের সঙ্গে কথা হয়েছে, বলছে হ্যাঁ ওর একটা কাজ করতে বলছিলাম, ও কাজ করে নাই, মানে আমার কথা শুনে নাই। বুঝতে পেরেছি। যাই হোক, আমরা অনেকগুলো লিঙ্ক খুঁজে পেলাম এই গল্পের ভেতরেই, অনেকগুলো আইটেম দেখা যাচ্ছে যেগুলো অদ্ভুত। তো ব্যাপারটা হচ্ছে যে এই গেল আপনার আলামিনের সাথে এক্সপেরিয়েন্সটা, এছাড়া আপনার লাইফে আর কোন এই ধরনের এক্সপেরিয়েন্স ঘটেছে? হ্যাঁ, আর একটা ঘটনা ঘটেছে যে আপনার 2011 সালে দিকে। আচ্ছা, এটা ঢাকার ভিতরে কোন একটা জায়গায়, মানে আপনি জায়গার নামটা বলতে যাচ্ছেন? আমরা পুরো একটা পর্ব ওখানে ধারণ করেছি এবং নামটা আমরা বলিনি। সো এখন এসে
আমরা একটু আমাদের শ্রোতাদের কাছে আমরা বলে দিই, আমরা জানি যে কোন জায়গাটার ঘটনা বলছে, শুধু এতটুকু আপনাদেরকে বলি, ওই জায়গাটাতে ডরের একটা পুরো এপিসোড ধারণ করা হয়েছিল এবং দুর্দান্ত একটা স্টোরি আপনারা শুনতে পেয়েছিলেন। এবং আপনারা কমেন্টে, ইনবক্সে, SMS এর মাধ্যমে অনেকেই জায়গাটা চিনতে পেরে নামও লিখে পাঠিয়েছিলেন। রাইট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওই জায়গাটার যে আসলেই কিছু একটা কারণ রয়েছে, এটার বড় একটা প্রমাণ আজকে আপনারা আবার পেতে যাচ্ছেন। যে অন্য একজন মানুষ এসে ঠিক ওই জায়গাটার কথাটাই আবার বলছে, এবং উনি কিন্তু ওখানে জব করে না। রাইট, তাই না? ওকে, আমরা আপনার এই ঘটনাটা শুনি। আমার সেই বন্ধু, আমরা একসঙ্গে একটা পোশাক শিল্প কারখানায় অনেকদিন থেকে একসঙ্গে ছিলাম। আমাদের সাপ্তাহিক ছুটি ছিল শুক্রবার। আচ্ছা, আমরা হঠাৎ করে একদিন মনে হয় যে আমরা ঘুরতে যাবো। আমি তো তাকে শেয়ার করলাম যে বন্ধু চলো ঘুরতে যাই। সে বললো আমার একটা একজনের সঙ্গে দেখা করতে হবে। আচ্ছা, বললো কোথায়? তখন সে ওই জায়গাটার কথাই বললো, যে জায়গাটা আপনারা ঘুরতে গেছেন। সেই জায়গাটার কথা বললো, চল যাই, আমাদের ঘোরাও হবে, জাস্ট ওর সঙ্গে কথা বলা হবে, দেখাও হবে, আচ্ছা এনজয় হবে। আমি এই বিষয়ে একটু নারাজ, আমি এসব বিষয়ে যাই না। একটা ছোটবেলা থেকে অভ্যাস, মেয়েদের সঙ্গে কোনো ইনা করা বললো। তো বললাম যে ওর সঙ্গে তো কিভাবে পরিচয়? সে বললো আমার সঙ্গে অনেক দিন থেকে ফোনে কথা বলতেছে, ফোনে পরিচয়, কখনো দেখা হয়নি কখনো। আচ্ছা, সেইটাই হচ্ছে তাদের ওই জায়গাটাতে দেখা করার কথা, যেখানে আপনারা ঘুরতে গেছেন, প্লাস আপনার বন্ধু ওই মেয়েটার সাথে দেখা করবে। আমার প্রোগ্রাম ছিল অন্য জায়গায়, তার কথা অনুযায়ী ওখানে, তারপর কি হলো? আমরা ওখানে একটা বসার জায়গা আছে, সেখানে আমার বসি। আমি তাকে বলতেছি যে কোথায় সেই মেয়েটা, কোথায় যার সাথে দেখা করার কথা। তো আমাকে বলছে আসবে, তো একটু ওয়েট করো না ভাই। অনেক অপেক্ষা করলাম, করার পরে দেখি ওই বাগানের সাথে একটা বাঁশ বাগান আছে। আচ্ছা আচ্ছা, গোলাপ বাগানের যে ভিতরে ঢুকে মাঝখানে রোড, ওই রোডের বাম পাশে সাইডে একটা বাঁশ বাগানের রোড আছে, রাস্তা আছে। আচ্ছা, ওই রাস্তা থেকে একটা মেয়ে আসলো, সে ওর সঙ্গে কথা বললো, বললে চলো ওইদিকে মানে যাই। আমি জাস্ট আমার বন্ধুরে বললাম যে কি সে বললো হ্যাঁ উনি সে। আচ্ছা, আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম, সে আমার কথা তেমন একটা সাড়া দিল না, তো শুনলো না। আমি তাদের পিছিয়ে যাইতে চাইলাম তাদের সঙ্গে সঙ্গে, সেই মেয়েটা আমাকে হাত দিয়ে ইশারায় না বললো, মানে তাদের সাথে যেতে না বললো, যে না যায়। আমি ভাবলাম যে তো মেয়ে ছিল, আর অথচ তোর গার্লফ্রেন্ড, অথচ তাদের প্রাইভেসিতে ইন্টারাপ্ট করা নাই ভালো। তো ওনারা চলে যাক, আমি এখন থাকি। আমার বন্ধু বললো যে তুমি এখানে বসো, আমি আসতেছি। ওখানে বসে আছি, থাকার পরে অনেকক্ষণ হয়ে যায়, পরে মাগরিবের আজান হয়ে যায়, অথবা রাতে হয়ে অন্ধকার হয়ে যায়। আমি একাই বসে আছি। একসময় মনে করলাম যে ওদের খুঁজতে যাই, আর মনে হয় আমি ভাবলাম যে ওদের ওদিকে খুঁজতে যাই তাহলে অন্য রাস্তা এখানে এসে পড়ে পাবে না। আমি আর ওখানে গেলাম না, আর ভাবলাম বাসায় চলে যাই। তো অন্য সাইড দিয়ে গার্লফ্রেন্ড বেঁচে চলে গেছে, তখন আসলো না। আসার পরে আমি এক পর্যায়ে আমার রাগ ফিরে গেছে, আমি থাকবোই না, যা তোর মধ্যে থাক, আমি চলে যাই। তারপরে দিয়ে হঠাৎ করে বাঁশবাগানের ভিতর থেকে মানে বাঁশবাগানের পাতা ছিল, ধরা করা মানে রাখছিল, মানে ওই দিক দিয়ে মানে চিপা চাপি দিয়ে দৌড়ে আসতেছে আপনার ফ্রেন্ড, আমার ওই সেই বন্ধু ফ্রেন্ড, মানে দৌড়ে আসতেছে। আসার পরে আমি যেখানে বসেছিলাম সেখানে এসে পড়ে গেছে, মানে আপনার সামনে পড়ে গেছে। পরে এসে বললো সেটা ওই মেয়ে না, সেটা মেয়ে মানুষ না, সে মানুষ না, সে হতো অন্য কিছু হতে পারে। আমি তো বললাম কি তো সমস্যাটা কি, তো অনেকক্ষণ চলে গেছিস, এখন আসলি। তখন সে বললো যে আমি তার যখন এই যে হাত ধরলাম তখন বুঝতে পারলাম ওইটা মানুষ না, সেই কঙ্কালের মতো একজন। সে তার হাত যে ধরেছে, হাতে কোনো মাংস ছিল না, চামড়া এসবের বালাই নেই, না এসব কিছু ছিল না। সে বললো যে একটা কঙ্কালের মতো আর শুধু। আমি বললাম দেখলাম মেয়ে মানুষ নিয়ে গেল, তুই কি বলতে বলতে বলবো হ্যাঁ দোস্ত এই অবস্থা, ওখানে আমার অনেক কিছু হয়, আমি আসতে পারি না। পরে আমি অনেক কষ্ট করে আসলাম। তার চেহারাই মানে তার বডি ল্যাঙ্গুয়েজ মানে যা ও দেখছে আমার বললো, তো বলছিল যে কঙ্কালের মতো। মানে ভয়। ছোট একটা বিরতির সময় হয়ে গেল, মাত্র 4 মিনিটের বিরতি। ডর শুনছেন আপনি আরজে কিবরিয়ার সাথে, সঙ্গে আছে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো ডরে। ডর exclusive on givebd.com. ABC Radio FM 89.2. ভয়। 4 মিনিট পর আরো একবার
স্বাগত ডরে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। ডর চলাকালীন আমরা বেশ কিছু ছবি ফেসবুকে দিয়ে থাকি। আপনারা চাইলে ফেসবুকে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আবার বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। আমাদের আজকের অতিথিরা হচ্ছেন সাগর, নজরুল ইসলাম এবং আবু সালেহ। ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম। ডর। এই বন্ধু ফ্রেন্ড মানে দৌড়ে আসতেছে, আমি যেখানে বসেছিলাম সেখানে এসে পড়ে গেছে। বললো জুস সেটা ওই মেয়ে না, সেটা মেয়ে মানুষ না, সে মানুষ না, সে হতো অন্য কিছু হতে পারে। তো বললাম কি তো সমস্যাটা কি, তো অনেকক্ষণ চলে গেছিস এখন আসলি। তখন সে বললো যে আমি তার যখন এই হাত ধরলাম তখন বুঝতে পারলাম ওইটা মানুষ না, এই কঙ্কালের মতো একজন। সে তার হাত যে ধরেছে হাতে কোনো মাংস ছিল না, চামড়া এসবের বালাই নেই, এসব কিছু ছিল না। সে বললো যে একটা কঙ্কালের মতো হাড় শুধু। আমি বললাম দেখলাম মেয়ে মানুষ নিয়ে গেল, কি বলতে বলতে হ্যাঁ দোষ এই অবস্থা, ওখানে আমার অনেক কিছু হয়, আমি আসতে পারি না। পরে আমি অনেক কষ্ট করে আসলাম। সে আসার পর পড়ে গেছে এতটুকু বললো। বলার পরে তার চেহারায় মানে তার বডি ল্যাঙ্গুয়েজ মানে যা ও দেখছে আমার বললো ততটুকু কঙ্কালের মতো। আচ্ছা, মানে পুরো মানব শরীরই কঙ্কালের মতো। তার চোখ গুলা সবুজ, মানে চোখের দিকটা কোটাটা মানে আমরা বলি যে এটা যেটা আমাদের কালো, কিন্তু কালো না, সবুজের ভিতরে মানে এক প্রকার মানে নীলও বলা যায় না, এক মানে কালার কোন মানে বর্ণনা করতে পারে না, এমন একটা কালার, মানে ভয়ঙ্কর চেহারার মতো। মানে ওর হাতি তাকাইছে এই অবস্থা, ওর বডি ল্যাঙ্গুয়েজ এই অবস্থা, কঙ্কালের মতো। ওর ফ্রেশ যখন তাকাইছে মুখে ফ্রেশ, তখন দেখে যে মানে তার চোখ এই অবস্থা। তার আপনি যখন মেয়েটাকে দেখেছিলেন, ডেকে নিয়ে যাচ্ছিল, তখন তো আপনি কোনো অস্বাভাবিকতা দেখেননি? না, আমি পূর্ণাঙ্গ একটা মেয়ে মানুষ এবং ভালো মানুষ দেখতে পাই। আচ্ছা আচ্ছা। তারপরে সে কথা বলে সে একদম অজ্ঞান হয়, তার কিছু বলতে পারে না, শরীর হাত ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমি সেখানে মানে অনেক চেষ্টা করে তাকে হুশ করার জন্য, এক প্রকার আমি ভয় পাই তার কথা শুনে। এখন তো সেটা হয়তো আমার উপরে আসতে পারে। সেখানে একজন সিকিউরিটি গার্ড ছিল, সে আমার এসব দেখে এমন লোকজন নাই। সিকিউরিটি এসে বল কি হয়েছে, আমি বললাম যে আঙ্কেল এই অবস্থা। তাকে বললাম যে একটা মেয়ে ডেকে নিয়ে গেছিল, মানে ঘটনাটা বললেন ওনাকে, পুরো ঘটনাটা বললাম। তো তখন বললো বাবা এখানে তো এই জায়গাটায় বিষয় একটাই না, ভালো না, আসলে এখানে একটু মানে খেয়াল করে চলতে হয়, যেন ধারণা ভালো ঠিক রাখতে হয়। আমাদের সে মুরব্বী টাইপের সে জাস্ট বোঝাইলো নিয়ে যেতে হবে তো। আর এমন একটা জায়গা সেখানে কোন গাড়ি নাই, 1 কিলোমিটার তাকে টানতে হবে। কষ্ট করে পানি পাবো, কোথাও পানি পেলাম না। দেখলাম পাশে একটা বোতল একটুখানি পানি ছিল, সেই পানিটা দিয়ে তার মুখে অত চোখে চেষ্টা করি। তারপরে হয় না, বলে যে অনেক যে সাইডে অনেক যে লাকড়ি ছিল, মানে খড়ি দিয়ে কানে লাকে ডলা দিয়ে গোতা দিয়ে মানে তাকে ঘুষ করার চেষ্টা করি। মানে অ্যাকচুয়ালি সে দাঁত লেগে গেছে। আচ্ছা আচ্ছা। তার অবস্থা জ্ঞান খোলার পরে সে আর কিছু বলতে পারে না, শরীর ছেড়ে দিচ্ছে। তাকে অনেক কষ্ট করে বন্ধু নিয়ে আসি। নিয়ে আসার পরে তাকে বাসায় আনি। তারপরে রাত 11টার দিকে আমি তার বাসায় আবার যাই, আমার বাসা থেকে দেখে আসি কি অবস্থা। তাকে কিছু বলতে পারলাম না, শুধু তাকে দেখলাম সেদিকে ঘুমাই আসছে। তাকে তার মাকে বললাম যে ওকে একটু গোসল করায় আনি। তাকে তো খুলে বললাম না, কারণ বললে হয়তো আমার তো দুষ্ট পারে। নিজে একটু ভয় নিজের কাছ থেকেও। তারপর কিছু বলতে পারছে না, ভাবলাম যে হয়তো তাকে গোসল করাইতে পারলে ভালো হইতো। তারপরে এই ঘটনাটা কি এখানেই শেষ হয়ে গেছে, নাকি এটার কোনো অংশ আছে যা পরে আবার ঘটেছে? হ্যাঁ, সেটা পরে আবার ঘটেছে। কিভাবে? কবিরাজের পরা পানি মানে ফকিরের কিছু ঝাড় ফুঁক দিয়ে তাকে কোন রকম সুস্থ করে। 3 দিন পরে তার সঙ্গে আবার দেখা হয়। তো হঠাৎ করে একদিন আবার সেই মানে আগের মতো অসুস্থ হয়ে গেছে, মানে ঘুমের ভিতরে অসুস্থ হওয়ার পরে মানে তার অনেক অসুস্থ, সে খাইতে পারে না, সে কিছু করতে পারে না, কাজ করতে পারে না, শরীরে শক্তি পায় না, এবং কি সে শুকাই যেতেছে। মানে তারপরে অবশ্য দেখা হলো অসুস্থ। তার দেখতে বললাম যে দোস্ত ওই মেয়েটার ফোন নাম্বারটা দে। আচ্ছা। তো তখন নাম্বারটা দিলাম, সেই মেয়ের সঙ্গে কথা বললাম। তাকে বললাম তুমি কি সেদিন আসছিলা, তুমি আমার বন্ধুরে যে ভয় দেখাইছো, সে তখন অনেক অসুস্থ, তুমি একবার দেখতেও আসলাম। আচ্ছা, আপনি ভেবেছিলেন ওই মেয়েটাই এসে কোনোভাবে ভয় দেখিয়েছে? ভয় দেখিয়েছে। ওখানে বললো না, আমি তো সেদিন আমি ওখানে ছিলামই না, করেছিলাম না, মানে ওই দিন সে আসেই নেই।
আর উনি তো মনে হয় চেহারা চিন্ত না, এই জন্য ভেবেছে সেই মেয়েটাই, ওই জন্য সে সাথে গেছে। যে টাইমের কথা ছিল ওই টাইমে এই ঘটনাটা ঘটেছে, সেই টাইমে সে বাসায় ছিল। ওকে, তারপর কি হলো? আপনি বলছিলেন যে আপনার বন্ধু আবার অসুস্থ অসুস্থতার পরে তারপরে ডাক্তার কিডনি নষ্ট ধরা পড়ে, পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে সে অনেক চিকিৎসা করার পরে সে আস্তে আস্তে ওই রোগ থেকে সে শুনতে সে তার মৃত্যু হয়। কবে মারা যায় উনি মারা যায় 2014 সালের প্রথম দিকে, মানে কিছুদিন আগেই মারা গেছে। তার মানে ওই শুরুটা হয়েছিল সেই ওখান থেকে, জাস্ট সূত্রপাত ওখান থেকে ধীরে 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 আস্তে আস্তে এই ধরনের ঘটনা মাঝে মাঝে শারীরিক দিক থেকে মানুষকে নষ্ট করে বেশিরভাগ সময় মানসিক দিক থেকে প্রভাবটা পড়ে, শারীরিক ভাবে এটার প্রভাব পড়তে শুরু করে। কোনটা সত্য কোনটা মিথ্যা, কি দেখেছে কি দেখেনি। তো যাই হোক নজরুল ভাই, দুটো ঘটনাই আপনার কাছে জানলাম এবং অনেক ধন্যবাদ আবারও এই দুটো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন বলে। আপনাদেরও ধন্যবাদ। চলছে ডর এবং সেই সঙ্গে একটার পর একটা স্টোরি আমরা শুনতে পাচ্ছি, এক একজনের জীবনের বাস্তব অভিজ্ঞতা। যতটুকু আমরা বুঝতে পারছি যে কি পরিমাণ ভয় ওই সময়তে তাদের কাজ করেছিল, যারা রেডিওতে শুনছে কতটুকু ফিল করতে পারছে আমরা কিন্তু তাদের চোখে মুখে সেই ছাপটা স্পষ্টই দেখতে পাচ্ছি। এবং অনেক অনেক ঘটনা ফেসবুকে, রেহানের আমার ফেসবুক পেজে অনেকে অনেক ধরনের ঘটনা লিখে পাঠিয়েছেন। সেই ঘটনাগুলো আজকে আমরা একটু বলার চেষ্টা করব, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপাতত এই মুহূর্তে আরো একজন আছে আমাদের সঙ্গে ডরে, একটু তার কাছে চলে যাই। ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আবু সালেহ। আবু সালেহ, কোথায় থাকেন আপনি? গাজীপুরে থাকি, চৌরাস্তা। আচ্ছা আচ্ছা, তো কি করা হয় আপনার? ছোটখাটো একটা জব করি। জব করেন, ওকে। যাই হোক, এই ব্যস্ততার মাঝে আপনি ডরের জার্নিতে আসছেন, অনেক ধন্যবাদ। সালেহ ভাই, আমরা শুরুতে কোন ঘটনাটা শুনতে পারি আপনার কাছে? শুরুতে আমি আমার বাড়ির ঘটে যাওয়া ঘটনাটাই বলতে চাই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি, দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুরে। কত বছর আগের ঘটনা বা কতদিন আগের ঘটনা এটা? 2004 সাল থেকে 2007 সাল পর্যন্ত, মানে প্রত্যেক বছরে এক একটা দীর্ঘ সময় ধরে ঘটনাটা। ওকে, আই থিঙ্ক এটা একটা ইন্টারেস্টিং ঘটনা আমরা শুনতে যাচ্ছি। তো আমরা শুরু থেকে শুনি, কিভাবে হলো বিস্তারিত ভাবে একটু খুলে বলেন। শুরু থেকে একদিন আমার চাচাতো ভাই 1 থেকে 1.5 বছর বয়স হবে, তাকে শোয়াই রাখছে। সন্ধ্যার দিকে মাগরিবের আযান দিছে, ওই সময় বারান্দার মধ্যে শোয়াই রাখছে। বারান্দায়? ওকে, জি, বারান্দার মধ্যে শোয়াই রাখছে আমার কাকি। তাহলে শোয়াই রাইখা অজু করতে গেছে, নামাজ পড়বে। তখন অজু করে আইসা নামাজ পড়তে দাঁড়াইবে, তখন একটা শব্দ পাইছে, গ্যাংলানির শব্দ, মানে তারা যে ঘুমায় রাখছে, শোয়াই রাখছে, তখন একটা শব্দ পাইছে। শব্দ পেয়ে কাকি বলতেছে যে মনে মনে ভাবছে যে ওই বাচ্চাটার এখান থেকে একটা শব্দ পেয়েছে, যে গোঙানির একটা শব্দ। হ্যাঁ, যে একটা গোঙানির শব্দ পাইছে। তখন আমার কাকি এখানে গেছে, যাই দেখে যে ওর চেহারা মানে নীল হয়ে গেছে একেবারে। আচ্ছা, ঠিক আছে। বয়স কত ছিল? বয়স ছিল 1 থেকে 1.5 বছর। 1.5 বছর হয় নাই, মানে 1 বছর 2-3 মাস হবে এরকম। তখন নীল হয়ে গেছে। পরে আমার কাকি ওরে ধরে একটা চিৎকার দিছে। চিৎকার দিলে পরে আমার কাকা ছিল, আমার আম্মু ছিল, আমার দাদা ছিল, সবাই আসছে। আইসে দেখছে যে অবস্থা খারাপ, কোলে নিচে দেখে যে চেহারা নীল হয়ে গেছে, মানে আর কোনো দম নাই, এরকম অবস্থা। তখন আমার দাদা আমাকে মসজিদে, আমাকে বাড়ি এমনিতে আগে আর জিনের ভাব আছে অনেক, আমার কাকির এর আগে একবার জিনে ধরছিল। তখন আমার দাদা বলছে যে মসজিদের হুজুরে একটু ডাইকে আনার জন্য। আমারই বলছিল, আমি নিজেই গিয়েছিলাম ওইখানে হুজুরে ডাইকে আনার জন্য। হুজুর আসছে, হুজুর আইসা তারে দেখছে, শরীরটা দেখা তখন দেখে কি এই গলার এইখানে 2টা দাগ। মানে দাগ বলতে কিরকম দাগ? দাগ মানে এইভাবে নখ দিয়া যে এইভাবে চাটা দিছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি মানে আঙুল দিয়ে যদি গলা চেপে ধরে, হ্যাঁ হ্যাঁ, যেটা নখ দিয়ে যেভাবে ধরে যেরকম দাগ হবে ওইরকম 2টা দাগ। পরে হুজুর বলছে যে একে তো মাইরে ফেলানো হয়েছে, একে জিনে মাইরে ফেলছে। তখন কি করার, যাইতেই কবর টবর তারে দিয়ে রাখছে। আপনারা মানে ডাক্তারের কাছে নেওয়ার চেষ্টা করেননি, মানে নাকি আপনারা আগেই মানে শিওর হয়ে গেছেন যে মারা গেছে? মারা গেছে এটা তো শিওরই হয়ে গেছে, বোঝা যাচ্ছে। জি, ওই বছর গেছে। পরের বছর আশ্বিন মাসের 3 দিন হলে ওই আমার স্বাস্থ্য ভাইটাকে মেরে ফেলা হয়েছে। পরের বছর আশ্বিন মাসের 2 দিন, 2 তারিখের দিকে, হ্যাঁ 2 তারিখে
তখন আমার একটা চাচাতো বোন ছিল ছোট, তার ওইরকম বয়স 1 থেকে 1.5 বছর। তো আমার কাকা যে কারেন্টের জাল আছে না, কারেন্টের জাল দিয়ে যে মাছ ধরে, আমার কাকা আবার মাছ ধরার খুব নেশা। তখন কাকা একদিন ওই আশ্বিন মাসের একদিন যেদিন, ওই দিন আমার কাকা হলো মাছ মারতে গেছে। মাছ মারতে গেছে, দেখতেছে মানে রাত তখন 2টা-3টা বাজে, এই সময় গেছে। দেখে যেখানে আমার কাকা ওই কারেন্টের জালগুলা পাচ্ছে, ওইখানে কেউ একজন লোক নৌকা দিয়া ওইখানে আরেকজন জাল পাততেছে। আচ্ছা, জাল পাততেছে দেখা তখন আমার কাকা বলতেছে, ওই কে কে এখানে আমার জাল পাতা আছে, ঠিক আছে, কেউ কথা বলে না। কিন্তু সে এক পর্যায়ে আবার দেখতেছে কি সে জাল উঠাইতেছে এবং চাচা কি তখন নৌকাতে, উনিও নৌকা নিয়ে গেছে? হ্যাঁ, উনিও ডোঙ্গা নিয়ে গেছে, একটা নৌকা ডোঙ্গা যেটা বলি, নৌকা নিয়ে গেছে। দেখছে যে আরেকটা নৌকা থেকে আরেকটা মানুষ ওখানে জালগুলা উঠাইতেছে, মাছ খুলতেছে। তখন কাকা অনেক চিল্লাইতেছে, কে কে এখানে আমার জাল। তখন সরে না। তখন মনে 3টা-4টা বাজে, রাত 3টা-4টা। জি, আমার কাকার ওর প্রচুর সাহস। সাধারণত গ্রামের রাতের বেলা অনেকেরই মাছ মারার যে অভ্যাস থাকে এই সময়টাতে যায়, এবং এই সময়টাতে মাছ একটু বেশিও পাওয়া যায়। জি জি জি। তখন গেছে, কাছাকাছি গেছে, কথা বলে না। তখন আমার কাকা মনে করছে মনে হয় জেলেরা আবার রাত ভরে মাছ মারে। তখন আমার কাকার হাতে যে নৌকা বাই, যে অনেক বড় চোর ছিল, চোর দিয়ে যে নৌকা বাই, ওইটা দিয়া বাড়ি মারছে ডাইরেক্ট ওই লোকটাকে। হ্যাঁ, ওই লোকটাকে বাড়ি মারছে। বাড়ি মারলে পরে মানে কাঠের মধ্যে একটা বাড়ি মারলে যেরকম শব্দ হয়, ঠাস করে ওরকম একটা শব্দ হয়েছে, কিন্তু দেখে কেউ নেই। মানে লোকটার উপরে পড়ার পরে এই ধরনের শব্দ হয়েছে? হ্যাঁ, এর ধরনের শব্দ হয়েছে, কিন্তু নৌকাও নাই, কোনো লোকও নেই। তারপর কাকা জাল তাড়াতাড়ি দেখছে, কাকা যে ভয়ঙ্কর কাহিনী নিশ্চয়ই, পরে তাড়াতাড়ি করে জাল উঠাইছে। শুনছি যে মনে ওই কারেন্টের জালের কাছে নাকি জিন ভূত নাকি বলে আসে না, এরকম। তো কাকা তাড়াতাড়ি করে ওই জালগুলা উঠাইছে, উঠাইয়া পরে নিয়ে বাড়িতে চলে এসে। আসলে পরে ওই জালের মধ্যে কি মাছ ছিল নাকি সব? না, মাছ ছিল। জি। তারপরে পরের দিন আশ্বিন মাসের 2 দিন, 2 তারিখ। হ্যাঁ, 2 দিন। ওই দিন সন্ধ্যাবেলা কাকা ওই জাল পাততে যাবে। সন্ধ্যাবেলা জাল পাতে আর ভোর রাতে গিয়ে জাল উঠে নিয়ে আসে। ঠিক আছে, সন্ধ্যাবেলা জাল পাততে যাবে। আমার কাকার যেখানে ঘরটা, ওর পাশেই আমার দাদার বাবার কবর, বাবার মার কবর, ঘরের পাশেই। আগে তো আমাদের এলাকায় মনে করেন গোরস্থান ছিল না, এই সবার বাড়ির পাশেই কবর দেওয়া হতো। কবর ওইখানে মানে ঘর থেকে বের হয়েছে কাকা, দেখি কি বিশাল কালো একটা কতখানি নিয়ে বসে আছে ওই কবরের এখানে। হ্যাঁ, কবর ওইখানে বসে আছে। কয়টার থেকে বের হয়েছে? ঈশান নামাজের পরের দিকে, হয়তো রাত 10টা বাজবে। তখন বসে আছে, দেখে কাকার আবার অনেক সাহস। তখন সে দাঁড়ায় দেখতেছে কি জিনিসটা, সে বুঝতেছে না, মানুষের মতো কিন্তু অনেক, সেটা বোঝার চেষ্টা করছে। অনেক দেখতেছে। দেখে কাকা কি করবে কিছু বুঝতেছে না, কিছু বলতেও পারতেছে না, ঠিক করে দিতে পারতেছে না, কিন্তু ভাবতেছে কি এইটা জিনিস। তখন কাকা মনে মনে আইডিয়া করছে যে আমি যে কালকে যে লোকটারে বাড়ি দিছিলাম, যে জিনিসটারে, হয়তো বা সেইটাই। এটা মনে মনে আইডিয়া করছে। করলে পরে ঘরের মধ্যে গেছে কাকা, ঘরের মধ্যে গিয়া বৈঠা লইছে, বৈঠা যে নৌকা বাই ওই বৈঠা নিছে। বৈঠা নিয়ে আইসাও দেখে কি বৈশা আছে, দেখেই যখন বাড়ি দিতে গেছে তখন দেখে আর নাই। কাকার আবার সে রাইতে বর্ষাকাল দিন আসলে, এই সময়কার দিন আসলে সে রাইতে মাছ মারে একা একা অনেক। তারপরে মনে করেন যে গিয়া জাল পাইতে ফিরে আসছে। আসলে পরে পরের দিন, 3য় দিন, আশ্বিন মাসের 3য় দিন, তখন আমার ওই কাকার যে মেয়েটা ছোট, 1.5 বছরের বয়সী, ও বাড়ি হালকা হাঁটা পারে, তো হাইটে হাইটে বেড়ায়, বাড়ি বেড়ে ঘুরে বেড়ায়। কাকা আবার দোকান করে, হাটের দিন হাটে গেছে। তখন দুপুর টাইম, ওই আমার চাস্তো বোনটা হাইটা, মানে 2 পাশে 2টা ঘর, মাঝখান দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়া হাইটা ওই পাশে আমাদের কোনায় গেছে। আমাদের কোনায় গেলে আমার আম্মু তখন ভাত খাইতেছে, দুপুরের শেষ দিকে আর কি। তখন ও গেছে, পরে ওর হাতে 1 মুঠ ভাত দিছে। ওই চাচাতো বোনটা? হ্যাঁ, গেছে। ও কয়টা খাইতে খাইতে বের হয়ে চলে আসে ঘরের থেকে। ঘর থেকে বের হয়ে চলে আসলে পরে ওই দোষান্দিতে যখন আসছে, তখন কোথায় আসছে? ওই যে 2 ঘরের মাঝখান দিয়ে যে রাস্তা, ওইখানে যখন আসছে, আসলে পরে তখন ওকে আবার ওই যে স্বাস্থ্য ভাইটাকে যে গলায় ধরে মারছিল, ওকে ঠিক এই জায়গা ধইরা মাইরা ঘরের উপর দিয়ে, ওইখান দিয়ে যদি সরাসরি নিয়ে যায় তাহলে ওখানে আমরা মানুষ বসা, কিন্তু 2 ঘরের মাঝখানে যায়, ওখানে কোনো মানুষ নেই। ওকে মাইরা ঘরের উপর দিয়ে বর্ষাকালের দিন পানির মধ্যে ফেলাই রাখছে।
আপনি প্রশ্ন করতে পারেন যে কিভাবে জানলাম যে ওর মায়ের উপরে ফেলাই লাগছে। রাইট, আমি আপনাকে সেটা বলতেছি। এটা হচ্ছে ওই দ্বিতীয় বছর যাওয়ার পরে আমরা বাড়ি একটা হুজুর আইনা বন্ধ দিছি বাড়ি। আচ্ছা, বন্ধ দিছি, পরে আমার পাশের কোনা চাচা হয় আর কি, হাপুন চাচা না চাচা হয়, তারা আর কি বন্ধ দেয়নি। তারা বলতেছে যে বিপদ যা যাইতেছে ওদের পথ দিয়ে যাইতেছে, আমাদের তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এই জন্য ওনারা বন্ধ দেয়নি, কিন্তু আমাদের জায়গাটা বন্ধ করে নিয়েছি। জি, ওকে, ডাইকে বন্ধ দিয়ে নিছি। কিন্তু তারপরের বছর আমাদের কোনো ছোট ভাই বিরাদার নাই, স্বাস্থ্য ভাই বিরাদার কেউ নাই, কিন্তু ওই চাচার একটা ছেলে ছিল 1.5 বছর বয়সী। আচ্ছা, ও এরকম হাইটে বেড়ায়, তখন ওরেও দুপুর বেলা ওরে এরকম মানে ওর হাতে পিঠা ছিল মনে হয়, পিঠা ছিল, তখন ও এরকম ওই ঘরের মাঝখান দিয়ে আসতেছে, তখন ওরে ধইরা নিয়ে কোথায় রাখছে নিয়ে গেছে আর কি, ওরে ধরে এইভাবে আর কি মারছে, ওরে আর কি গলা টিপে মারার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঠিক আছে, তখন ওরে নিয়ে গেছে, পরে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, একটা পোলাপান চোখের সামনে তো সবসময় বেড়ায়, খোঁজাখুঁজি শুরু হয়েছে না, আরো বর্ষাকালের দিন পানিতে যেতে পারে, তখন খোঁজাখুঁজি শুরু করছে। খোঁজাখুঁজি শুরু করার পর কিন্তু কোথাও ওরে পাওয়া যাচ্ছে না, সারা বাড়ি খোঁজাখুঁজি করছে, মানুষ সব হয়ে গেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। তখন মানুষ ভাবছে যে হয়তো পানিতে পড়ে গেছে, বর্ষাকালের দিন পানির দিকে যাইতে পারে পোলাপান, তখন পানিতে নামছে অনেক মানুষ। ওর গ্রামে আবার ওর মামা বাড়ি, ওর সবাই শুনছে যে ওরে পাওয়া যাইতেছে না, এরকম অনেক মানুষ চলে আসে, প্রায় 50 জন 100 জন মানুষ চলে এসে, সবাই পানিতে নেমে গেছে যে কোথায় গেল। বাড়ির দক্ষিণ পাশে, উত্তর পাশে, সব পাশে পানিতে নেমে গেছে, নেমে গিয়ে কিন্তু পায় না। তখন ওই গ্রামে আমার এক কাকা হয়, আমার আব্বুর ফুফাতো ভাই আর কি, সে আর কি ওই ফকির ধরনের, কিন্তু এমনি জিনে কাউরে ধরলে সে ছাড়াইতে পারে। সে আসলে পরে বলছে যে ওরে কোনো মাইরে ফেলানো হয়েছে, এমনকি ওরে পানিতে রাখা হয় নাই, তোমরা সবাই পানিতে উঠে দাও। এটা উনি কিভাবে বললেন? কি এটা আমরা বলতে পারবো না, সেটা সেই জানে, আমি সঠিক বলতে পারবো না। হয় এইটাই বলছে যে ওই যে আমরা যে প্রত্যেক বছর আশ্বিন মাসের 2 থেকে 3 তারিখ 4 তারিখের মধ্যে মানুষ মারা যায়, ওর ঘটনাটা কিন্তু 3 তারিখে উঠছে। আচ্ছা, পরে সবাই পানি থেকে উঠাইছে, সে আইসে পানি থেকে উঠাইছে, সবাই উঠে গেছে, সবাই বলছে যে তোমরা গাছের দিকে খেয়াল করো, কোনো গাছে রাখা আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, তখন সবাই গাছের দিকে দেখছে, কেউ যে গাছের দিকে নাই, গাছে কোনো গাছে নাইও। তখন প্রায় 20 মিনিট পর তখন বলছে যে তোমরা আবার পানিতে নামো। আবার পানিতে নামছে, নামলে পরে ওরই মামা হয়, সে পুকুরের মাঝখানে ডুব দিচ্ছে, ডুব দিলে পরে দেখে যে মাথা এই পর্যন্ত গাড়া, মানে ঘাড় পর্যন্ত মাটির নিচে গাড়া, পা দুটো উপরের দিকে রাখা, একদম পানির নিচে এইভাবে খাড়া হয়ে আছে, একবার খাড়া হয়ে আছে, মাথা ঘাড় পর্যন্ত গাড়া খাড়া হয়ে আছে একবার। তখন ওরে এইভাবে ঠ্যাং ধরেই ওর এইভাবে টাইনে উঠে আনছে, উঠে আনার পর যে জানছে ওর মামার অনেক ভয়ঙ্কর অবস্থা, অসুখ, জ্বর হচ্ছে, প্রায় 1 মাস জ্বরে ভুগছে, অনেক ফকির কবিরাজ দেখানোর পর পরে ওর মামা ভালো হয়েছে। ভালো হওয়ার পরে এখন দেখছি আমাদের বাড়ির এই অবস্থা এখন। আচ্ছা, আমি একটু এই ভাগে আমার ওই প্রশ্নটা যেটা আপনি বলছিলেন, আমার একটু জানার খুব ইচ্ছে হচ্ছে যে সেই প্রথম আপনার চাচা তো একটা ছোট ভাই মারা যাওয়ার পরের বছর যে আপনার মা ভাত হাতে দিয়েছিল 2 ঘরের মাছ দিয়ে যাওয়ার সময়, আপনারা এটা কিভাবে বুঝলেন যে একে পুরো বাড়ির? এই ঘটনাটা বলতেছি। আচ্ছা, সামনে আমি শুনতে পাবো। ওকে, ঠিক আছে, ফাইন, আমরা শুনি তাহলে। তখন আমি দেখছি যে বাড়িতে অনেক খারাপ অবস্থা, প্রতি বছর 3 বছর চলে গেল, 3টে মানুষ এরকম মারা গেল, প্রত্যেক বছরই আশ্বিন মাসের 2 দিন 3 দিন এভাবেই মারা গেছে। তখন আমাদের অন্য এলাকায় একজন ফকির ছিল, আলেম ধরনের, সে এরকম জিন ভূত আটকায়, সে নাকি আটকায়ও রাখে বলে। তখন তাকে আনা হয়েছে খবর দিয়ে, তখন খবর দিয়ে আনা হলে পরে সেই জিন হাজির করছে আর কি। ঠিক আছে, সে হাজির করছে। জি, সে জিন হাজির করছে। হাজির করার পরে বলছে যে তোরা এই অবুঝ শিশুগুলোকে কেন মারছো? তখন বলছে যে আমাদের এই বাড়ির উত্তর পাশে একটা গাছ আছিল, ইজাল গাছ, এখানে আমরা থাকতাম, এই গাছটা কেটে ফেলা হয়েছে এবং ওইখানে টয়লেট দেওয়া হয়েছে। ঠিক আছে, এইখানে এই জন্য আমাদের থাকার কোনো স্থান নাই, এই জন্য আমরা প্রতিশোধ নিছি, এবং গাছ কাটা হয়েছে এবং টয়লেট দিছে, এই জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে, এই কারণে আমরা ওদের উপর প্রতিশোধ নিছি। মানে কি এই ঘটনাগুলো শুরু হয়েছিল ওই গাছটা কাটার পরেই শুরু হয়েছে? জি জি জি। আচ্ছা, 3 বছর একই সময়ে 3টা মার্ডার হয়েছে আমরা। জি জি জি। তারপরে বলছে যে আচ্ছা একে মারছিস কেন? ওই যে প্রথম যে ভাইটারে মারছে, বলছে যে ওর মা
ওর যখন সবাই রেখে গেছে তখনই ওর মা যখন আসছে তার আগেই আমি ওরে মেরে ফেলাইছি, কিন্তু যখন মরার আগেও একটা শব্দ করছিল তখনই ওর মা শুনছে। ঠিক আছে, এটা ওই জিন যে হাজির করা, জিন বলতেছে। জি জি জিন। এটা ওই সময় কি আপনারা ছিলেন সামনে? আমি ছিলাম না, ওর সামনে তখন মাদ্রাসা পড়তাম। আচ্ছা, আমি ছিলাম, কিন্তু আমার অন্যান্য আমার কাকা স্বজন ছিল। আমার কাকা, আব্বু, আম্মু সবাই শুনতে পাচ্ছে কথাগুলো। জি জি জি। আচ্ছা, তখন বলছে যে আচ্ছা ওরে কিভাবে মারছো, ওই যে দ্বিতীয় যে চাচাতো বোনটাকে মারছে, তখন বলছে যে ও ওই যে ওই কোনা গেছিল, মানে আমার কথা বলছে, ওই কোনা থেকে ভাত নিয়ে আসতেছিল এই দোসান্দির মাঝখান দিয়া, তখন আমি ওরে একা পাইছি, একা মাইরে এবং কি ঘরের উপর দিয়ে ওরে আমি ওই পানির মধ্যে ফেলাই রাখছি। আচ্ছা, আর ওই যে বলছে যে তৃতীয় বছর যেটাকে মারলো চাচাতো ভাই, ওকে কোথায়, ওকে আমরা মাইরা অনেক উপরে উঠাই রাখছিলাম, কি ওর পাওয়ার মতো কোনো সিস্টেম না। তার মানে ভয়। প্রত্যেকের জীবনে এমন কিছু না কিছু ঘটে, যেমনটা আজকে আমাদেরকে বলে যাচ্ছেন ডরের তিনজন অতিথি, সাগর, নজরুল ইসলাম এবং আবু সালে। আপনার জীবনেও কখনো না কখনো ঘটেছে, হয়তো পাত্তা পেয়েছে কিংবা পাত্তা দেননি। কারো কারো জীবনে এমন ভাবে ঘটে যা সারাটা জীবন সে মনে রাখে, মনে দাগ কেটে যায়। সেরকম কিছু ঘটনা নিয়েই আপনি যদি আমাদের এই দরে অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দিন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো ঠিক রাত 1। Exclusive on BanglaNewAlbums.com. ABC Radio, FM 89.2. ভয়। সময় রাত 1টা, শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2। আমাদের আজকের অতিথিরা হচ্ছেন সাগর, নজরুল ইসলাম এবং আবু সালে। এই তিনজন আজকে তাদের জীবনের অতিবর্তী ঘটনা বলছে, আর আপনারা উপভোগ করছেন ডর। ফিরছি আমরা ডরের শেষ ভাগে। ডর। তৃতীয় বছর যেটাকে মারলো চাচাতো ভাই, ওকে কোথায়, ওকে আমরা মাইরা অনেক উপরে উঠাই রাখছিলাম, কি ওর পাওয়ার মতো কোনো সিস্টেম না। ঠিক আছে, সবাই আমরা ওকে চাইছিলাম যে হয়তো পানির মধ্যে ফেলাই রাখবো, কিন্তু সেরকম কোনো সুযোগ পাই নাই আমরা, এই কারণে ফেলাইতে পারিনি। অনেক মানুষ মরে গেছে, এসে গেছে, এই কারণে ফেলাইতে পারিনি, এই কারণে আমরা অনেক উঠাই রাখছি, ওরে দূরে নিয়ে রাখছিলাম। যখন মানুষ সবাই চলে গেছে তখন আমরা ওরে পানির মধ্যে গাড়ি রাখছি। ওকে, মানে ওই যে একটা পর্যায়ে যে বলছিলেন যে একজন বলছিল যে উঠে যাও তোমরা পানি, জি জি জি, ওই সময়টাতে এটা করা হয়েছে। জি জি। মানে আমি একটা জিনিস যখন হচ্ছিল যে আমার একটা জিনিস মনে হয়েছিল যে আপনি লাস্ট যেই মৃত্যুর ঘটনাটা বললেন, এটা হয়তো বা বাচ্চাটা অ্যাক্সিডেন্টলি পানিতে পড়ে মারা গেছে, এই ধরনের কিছু একটা হতে পারে, কিন্তু মানে যেইভাবে পানিতে পুঁতে রাখার কথা বলা হয়েছে, কেউ যদি নিজে থেকে এই কাজটা কাউকে না করে, একটা মানুষ ডুবে গেলে পুকুরের মাঝে মাটির নিচে মাথা, ঘাড় পর্যন্ত মাথা নিচে চলে যায়, পা উপরের দিকে থাকবে, এইভাবে অন্তত হবে না। হয়তো বা এমনিতে মারা যেতে পারে, পানিতে ডুবে একটা সময় ভেসে উঠবে বা কোথাও আটকে থাকতে পারে, কিন্তু এভাবে সম্ভব না। জি না, এটা এবং কি ওরাই নিজের থেকে মুখ থেকে স্বীকার করছে। তারপর কি হলো? তারপরে ওই হুজুর কি করছে, ওরা বলছে যে তোরা কয়জন সাথে, বলছে আমরা 7 জন সাথে। তখন ওদের বাপ মাকে ডাকছে, ওই যে ওরা 7 জন, ওদের বাপ মাকে ডাকছে ওই হুজুরে আর কি, ডাকছে পরে বলছে যে আপনাদের সন্তানেরা যে অন্যায় করছে, ওরা যে মানুষগুলোকে মারছে, ওদের শাস্তি পাওয়া উচিত, ওদেরও মৃত্যু। এখন আপনারা কি বলেন, এর শাস্তি কি দেওয়া উচিত? তখন তার বাপ মা হুজুরের কাছে অনেক পায়াতে ধরে মাপ চাইছে, মানে কান্নাকাটি করছে, বলছে যে এবারের মতো ক্ষমা করে দেন। তখন তাদেরকে নাকি 3 বছর মেয়াদ দিয়া বোতলের মধ্যে আটকায় রাখা হয়েছে, খাবার দেওয়া হয়েছে, হাড্ডি, গরুর হাড্ডি
মুরগি আর কয়লা এই দিয়া পরে বোতলের মধ্যে আটকায় রাখছে। তো এটা আবার দেখছে কিভাবে, আমরা কিভাবে বিশ্বাস করবো আটকায় রাখছে কিনা। আমার এক চাচাতো ভাই সে কিন্তু আবার তুলারাশি। আচ্ছা, এটা তারা তুলারাশি যারা আয়না পড়া দিলে তারা নিজে দেখতে পায়। ওকে, এটা আমরাও শুনেছি, যদিও আমার চোখে সরাসরি দেখা হয় না। আচ্ছা, তখন ওই স্বাস্থ্য ভাইকে ডাকা হয়েছে, স্বাস্থ্য ভাই আয়না পড়া দিছে তার হাতে। তখন সে দেখছে হ্যাঁ ঠিক আছে, বোতলের মধ্যে 7 জন আছে, তারা কান্নাকাটি করতেছে। তখন তাদেরকে গোরস্থানে নিয়ে তাদেরকে পুঁতে রাখা হয়েছে। এই ছিল আমার প্রথম স্টোরি। কি বলবো, মানে আসলে মানে যদিও প্যাথেটিক বিষয়টা, কিন্তু খুবই মানে দুর্দান্ত একটা ঘটনা শুনলাম, মানে কিছু বলার নেই। তবে একটা বিষয় এর আগেও আমি আর রেহান আলাপ করেছি ডরে, সবসময় পানিতে পড়ে যে মৃত্যুগুলা ঘটে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, এই বিষয়গুলোর সাথে ভৌতিক ব্যাপারগুলোকে জড়ানো হয়। আমি জানি না এটা সব ক্ষেত্রে অন্তত সঠিক না, কখনো কখনো অধিকাংশ সময় দুর্ঘটনাবশত বাচ্চারা পানির কাছে এমনি স্বভাবসুলভ ভাবেই পানির দিকে একটু যায়, ওই ঘটনা অনেক ধরনের ঘটে। সো আমি মনে করবো যে যারা রয়েছে, যাদের এরকম ফ্যামিলিতে বাচ্চা রয়েছে, পাশে পানিতে যাওয়ার মতো আছে, সেক্ষেত্রে একটু সাবধান হওয়া জরুরি। জি, আমরা আসলে কিন্তু ওই যে চাচাতো বোনটাকে যেমন পানির সাইজে পাওয়া গেছে, ওটা কিন্তু আমরা বিশ্বাস করতাম না। জিনি মাসে যখন তাকে দাগ দেখা গেছে 2টা, তখনই আমরা বিশ্বাস করছি, কারণ এই আগের চাচতো ভাইটাকে যে মারা হয়েছে তার এরকম 2টা দাগ দেখা গেছে। একটা জিনিস আমার আপনার একটা বিষয় ভালো লেগেছে, যেই প্রশ্নগুলো আমার মনে, রেহানের মনে এসছে, সেই প্রশ্নগুলো আপনার মনেও ছিল, এবং সেই প্রশ্নগুলোর উত্তর আপনি পেয়েছেন বলে এই জিনিসটাকে ভৌতিকভাবে বলছেন। মানে এটা যদি দাগটা না থাকতো, ওই রকম একই ধরনের মৃত্যুর সাইন যদি না থাকতো, তাহলে হয়তো বা ঘটনাটা একটা অন্য ধরনের দুর্ঘটনা ধরা হতো। তো এই উত্তরটাও আপনারা খুঁজেছেন, আপনি নিজে থেকে খুঁজেছেন, এবং যখনই এটা দেখেছেন যে না এটা আসলে অস্বাভাবিক একটা কিছু আছে, তখনই আপনি ঘটনাটা ভৌতিকভাবে ধরেছেন। এই জিনিসটা অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং এইভাবে লজিক গুলা না মিললেই আমরা একটা ঘটনাকে বলতে পারি যে সামথিং ডিফারেন্স, এখানে অদ্ভুত কিছু একটা হয়েছে। ওকে, ডট টিমের কাছে আমরা আরো কিছু শুনেছিলাম যে আপনার হয়তো আরো কিছু ঘটনা আছে। এবার তাহলে অন্য কোনো ঘটনা শুনি একটু। ঘটনাটা হচ্ছে এটা আমার বাড়ির না, আমার বন্ধুর ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাটা অবশ্য। আচ্ছা, ঘটনাটা হচ্ছে বন্ধুর ভাই, ওর অনেক সাহস এবং অনেক শক্তি আছে ওর। মনে করেন যেমন তেমন ওর সাথে 2-1 মানুষ পারা খুব কষ্ট, ঠিক আছে, অনেক শক্তি ওর শরীরে। আপনাদের এলাকাতেই ঘটেছে? জি, আমাদের এলাকায়, আমাদের পাশের গ্রামে। যে যার সাথে ঘটেছে ওর ভাই আর আমি এখন বর্তমানে একখানে থাকতে। কত বছর আগের ঘটনা এটা? হয়েছে মনে হয় 10 বছর হইতে পারে, 10-11 বছর এরকমই হবে। তখন ও আর কি ভ্যান চালাইতো, ঠিক আছে, আমাদের গ্রাম এলাকায় যে ভ্যান থাকে ওই ভ্যান চালাইতো। তখন সন্ধ্যাবেলা আসতেছে ভ্যান চালাইয়া, যে রাস্তা দিয়ে আসতেছে ওইখানে একটা ব্রিজ আছে, ওর পাশে গোরস্থান। তখন আসতেছে, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিছে তারপর পরই, ঠিক আছে। তখন ওই জায়গায় আসার পরে দেখে কি ওর সামনে এমন একজন দাঁড়াইছে যে গায়ে অনেক বড় বড় পশম, এমনকি মাথা নেই। আচ্ছা, এই বুকের মধ্যে চোখ, মাথা নাই, হাত 2টা এরকম আছে, বড় বড় পশম। তখন ও হলো আসতেছে পেঁয়াজু বলে না, যেটাকে ওইগুলা খাইতে খাইতে আসতেছে। তখন ওকে বলছে এই দাঁড়া। তখন ও দাঁড়াইছে, দাঁড়ানোর পরে বলছে যে কি খাস, আমাকে দিয়ে যা। তখন বলছে যে তোকে টাকা দেখি আমি কিনছি নাকি, তোদেরকে দিব। ওর অনেক সাহস আছে যে, আর কাছাকাছি বাড়ি আছে, হয়তো জোরে একটা চিৎকার দিলে মানুষ শুনতে পারবে, সেরকম কাছাকাছি বাড়ি আছে। তখন এই কথা বলার পরেই ওরে ধরছে, ওরে ধরার পরে ও ওর সাথে ধরছে, ওর সাথে। তখন 2 জন মিলেই অনেক আর কি লড়াই করছে। লড়াই করার পর প্রায় 5-7 মিনিট 10 মিনিট লড়াই করছে। লড়াই করার পরে কোন সময় যে ও নিজে বলতে পারে না, কোন সময় যে এক সময় ওই পাশে রাস্তার পাশে যে মানে ছোট একটা খাদের মতো রাস্তা কাটছে, যে ওখানে পানি নাই আর কি, ওইখানে ওরে ফালাই রাখা হয়েছে। কোন সময় রাখছে ও নিজেও বলতে পারে না। তখন ওর ওই যেখানে ওর এই ঘটনাটা হয়েছে তার পাশেই আর কি ওর শ্বশুর বাড়ি। ওর শ্বশুর ওইখান দিয়ে আবার মসজিদে যাইতে হয় নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আসতেছে, তখন দেখে কি যে ও এরকম পাশে ভ্যান রাখা রাস্তার সাইডে, আর ও রাস্তার খাদের মধ্যে পড়ে আছে। আচ্ছা, পড়ে আসা দেখা তখন ও
ওর শ্বশুর ওরে যাই বলতেছে, তার নাম ছিল খায়ের, বলছে যে এই খায়ের তুই এখানে কি করিস? এই কথা বলে তার শরীরে যখন টাচ দিছে তখন তারে মনে করেন এত বেগে লাথি মারছে যে অনেক দূরে গিয়ে পড়ে গেছে একবার। আচ্ছা, আর সে ওইভাবে তো অজ্ঞান অবস্থায় রাখছে। পরে সে অনেক চিৎকার দিছে, এই অবস্থা দেখে চিৎকার দিলে পরে বাড়ির থেকে মানুষ আসছে, মানুষ আসার পরে তারে ধরে নিয়ে গেছে বাড়িতে নিয়ে অনেক চিকিৎসা করাইছে, কবিরাজ দেখাইছে, ফকির দেখাইছে, দেখানোর পরে 3 মাসের মতো মনে হয় বাঁচছিল, পরে লোকটা মারা গেছে। আচ্ছা, যার আপনার সাথে যে থাকে তার ভাই? জি জি, এটাই ছিল ঘটনাটা। এই ঘটনাটা আমরা কিন্তু আগেও মানে বেশ কয়েকটা এই ধরনের ঘটনা শুনেছি, জানি না আসলে কি ঘটেছিল, কিভাবে কি হয়েছে। তো যাই হোক, এটা সবচেয়ে যাদের সঙ্গে ঘটেছে, বিশেষ করে আপনার ফ্রেন্ড হয়তো এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবে যে আসলে ঘটনাটা কি ছিল। তো এরপরে আর কোনো ঘটনা কি আছে? হ্যাঁ, আরেকটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে, এটা হয়তো আপনারা অবিশ্বাস করতে পারেন, অবিশ্বাস করলে মনে করেন আমার কাছে নাম্বার আছে, আপনার বন্ধু জিগাইতে পারেন, ঠিক আছে? ঘটনাটা হচ্ছে আমাদের পাশের গ্রামে আর কি, এটা হয়তো প্রায় 40-50 বছর হয়ে গেছে। মানে তারা 2 ভাই ছিল, রাত্রে মাছ মারতো। ওই যে আগে 3 ব্যাটারি লাইট ছিল না, যে এগুলো দিয়া নৌকা দিয়া আলা দিয়ে কুবায় মাছ মারতো কুচি দিয়ে, ঠিক আছে? তখন ছোট ভাই হচ্ছে পিছনে নৌকা বাইতো, আর বড় ভাই হচ্ছে ওই লাইট দিয়ে কোচ দিয়ে কুবায় মাছ মারতো। তো ওই বড় ভাই যখন রাইতে মাছ মারে একটু কবিরাজ ধরনের ছিল আর কি, ফকির ধরনের ছিল, সে সব নিয়ে ঘাটাইতেন উনি। হ্যাঁ, এরকম ধরনের ছিল। তখন ওর মাছ মারতে গেছে একদিন, আমাদের ওইখানে নাম করা অনেক একটা বিল আছে, ঘোড়ামারার বিল, বিশাল বড় বিল। ওইখানে মাছ মারতে গেছে। মাছ মারতে গেলে পরে ওইখানেই ওর তার ছোট ভাই যে পিছনে নৌকা বাইতেছে, ওর ছোট ভাইকে পিছের থেকে মাইরে পানিতে ফেলাই দেওয়া হয়েছে। মানে পিছন থেকে কেউ টান দিয়ে ফেলে দিছে, টান দিয়ে মানে ঘাড় ভেঙে ফেলে দিছে, পানি থেকে ফেলে দিছে। ওর বড় ভাই টের পাইছে, কি জানি পিছে নৌকার থেকে পানিতে পড়লো, শব্দ হয়েছে, এরকম একটা টের পাইছে। আচ্ছা, টের পাইলি পারা তখন মাছ মারতে আছে, অত কিছু মনে করে নাই। তখন প্রায় 1-1.5 ঘন্টা মাছ মারছে। মাছ মেরে নৌকার মধ্যে রাখে, আর মাছ সে পিছের থেকে কিন্তু বাইতেই আছে। আর ওই যে পিছে যে এখন বসে আছে, ওর মাইরে ফালাই দিয়া ওর চুল ধরে ও ওইখানে বসে আছে, বসে এমনকি নৌকা বাইতেছে। কিন্তু উনি তো শব্দ পায়নি যে কিছু একটা পড়েছে, তো তখন পেছন দিকে তাকায় দেখে নাই যে আসলে কি হয়েছে? না, দেখছে, কিছুই দেখে নাই, পিছনের দিকে তাকাইছে, কিছু দেখে নাই, কিন্তু দেখছে যে উনি বসাই আছে। আমি আসলে ঠিক বুঝলাম না ঘটনাটা। আমি যেটা বুঝতে পারছি, আমার মনে হয় আমি যদি ভুল করে না থাকি, 2 ভাই মাছ ধরছে, ভাই নৌকা বাইছিল, আর আরেক ভাই সামনে লাইট নিয়ে হাতে কিছু নিয়ে আর কি মাছ মারছিল। তো পেছনে কোনো কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়েছে। তো উনি যখন পেছন দিকে তাকিয়েছে, পেছন দিকে তাকিয়ে দেখে যে তার ভাই বসে আছে। এবং উনি বলতে যাচ্ছে যেটা ভাই বসে আছে আসলে এটা ভাই না। আচ্ছা, এবার তার ভাইকে কিন্তু মেরে ফেলে দেওয়া হয়েছে, এবং মেরে ফেলে দিয়া ওই যে অশরীর জিনিসটা যে ভাইয়ের, সেটা ভাইয়ের ভেষ ধরে বৈশা নৌকা বাইতেছে। আচ্ছা, 1-1.5 ঘন্টা যখন মাছ মারছে, অনেক মাছ মারছে, তখন ওই ভাই দেখতেছে যে কতগুলো মাছ মারলো আর কি, ঠিক আছে? তখন নৌকায় লাইট মারছে, দেখে মাছ নেই। যে মাছ মারে ও পিছনের থেকে ওই মাছগুলো সব খাইয়ে ফেলায়। তখন ও টের পাইছে যে এটা তো আমার ভাই না। ভাই না, কারণ এত মাছ মারলাম, মাছগুলো গেল কই? আর ওর মনে সন্দেহ হয়েছে যে এখানে যে শব্দ পাইছিল ওই দিকে আর একটু সন্দেহ হয়েছে। তখন এই যে কবির এই ফকির ধরনের ছিল, ও আবার নতুন গামছা রাখতো প্রতিদিনই। এই যেদিন মাছ মারতে যাইতো ওই দিন প্রতি সময় আর কি নতুন গামছা রাখতো সাথে। নতুন গামছা রাখলে এটা কি? নতুন গামছা মানে ভৌতিক কিছু হইলে এটা দেওয়া হয়তো কিছু করা হয়। আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম, আগে শুনে নিয়ে একটু চর্চা বা কিছু করতে হয়তো, বা সেই জন্য আর কি উনি এটা। সেটাই না, মানে আমরা আগুনের কথা শুনেছি, লোহার কথা শুনেছি, বাট এটা প্রথম শুনলাম। জি, তখন ওই গামছাটা দিয়ে তার আর কি গাঁঠুনি বলে আর কি, তারা যেটা বলে ওই গাঁঠুনি দিয়ে নাকি বাঁধতে রাখছে, ঠিক আছে? গিট্টু দিয়ে রাখছে, মানে যে ওর আর ও যে মানুষের ভেষ ধরছে, ওর আর অন্য কোনো ভেষ ধরার কায়দা নেই, সিস্টেম নেই। তখন বলছে চল ভাই আজকে আর মাছ মারবো না, বাড়িতে চলে যাবো। তখন ও বলছে না, মাছ মারবে। ওরে বলছে যে চলো আমরা এখন বাড়িতে যাই, আজকে আমরা আর মাছ ধরবো না। জি, আজকে আর মাছ ধরবো না। তখন ওই ছোট ভাই বলতেছে না, আরো মাছ মারো। কয় না, আজকে
আর মাছ মারবো না, চলো বাড়িতে চলো। তখন ওই ছোট ভাই বলতেছে মাছ মারো, ও বলতেছে না মাছ মারবো না। তখন ওর হাতে যে মাছ মারে ফুলকুচি বললি আমরা যেটা বলি, ও বলছে আর একটা কথা বলবি কোপ দিব তোকে। ও তো টের পাইয়ে গেছে। তখন ও আর কি করবো, ঠিক আছে চলো বাড়িতে যাই। তখন বাড়িতে গেছে। বাড়িতে গিয়া ওর বাড়ির কাউরে জানায় নাই, না জানাইয়া ও ওর ঘরে শুইতে গেছে। দুই ভাই কিন্তু বিয়ে করছে। ও সেই ভাইও তো বড় ভাইয়ের ঘরে। জানেন যে এটা আসলে ওনার ভাই না? হ্যাঁ। তারপরে ওনাকে একা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, কারণ ওনার তো আর যাওয়ার কোনো সিস্টেম নাই, যাইতে পারবে। কিন্তু উনি যাচ্ছে যেখানে, আপনি যে বললেন যে উনি তো বিয়ে করেছে, তার মানে তার বউয়ের কাছে যাচ্ছে। জি জি। তো সেই মেয়েটা কি বিপদে না এখন? সে মেয়েটা তো জানে না যে মেরে ফেলা। তারপরে যখন শুইতে গেছে তখন ওই তার বউ তো বলতেছে তোমার শরীরে এত গন্ধ কেন? ঠিক আছে, মানে বিশ্রী একটা গন্ধ। সে দূরে গিয়ে শুয়ে রয়েছে আর কি। পরের দিন সকালে বলতেছে তার শাশুড়িকে, আম্মা আপনার ছেলে কালকে প্রত্যেকদিন তো মাছ মেরে আসে, কিন্তু কালকে আইসে শুইছে, এত গন্ধ শরীরে কাছে ভিড়া যায় না, এরকম গন্ধ পায়। তখন তার মা বলছে যে হয়তো রাত ভরে মাছ মারছে, গোসল করে নাই, এই জন্য শরীরে হয়তো গন্ধ হয়েছে, এরকম হইতে পারে। তখন ওই যে গামছাটা রাখছে, নতুন একটা পাতিলে কিনছে, মাটির পাতিল কিনছে, ওটা কিনা ওই গামছাটা ওই পাতিলের মধ্যে ভরে ঘরের ঢালার সাথে বাইন্ধে রাখছে। বড় ভাই যে ঘরে থাকে ওই ঘরে বাইন্ধে রাখছে, এবং ওর মাকে এবং তার স্ত্রীকে বলছে, ভাইকে বলছে যে এই গামছাটা আমি ব্যতীত কেউ চাইলে দিবা না, এমনকি ও যদি কান্দে মরেও যায় তবু ওর এই গামছাটা দিবা না, কাউকে দিবা না, আমি ছাড়া। ঠিক আছে, তখন ওই গামছা বাইন্ধে রাখছে। তারপরে বাইন্ধে রাখছে পরে ওই ভাইরে দিয়ে আর কি কাজ করায়, যে ওদের ক্ষেতের কাজ করি, এই কাজগুলো ওই ভাইরে দিয়ে বেশি বেশি করায়। একজন মনে করেন আমাদের দেশে ধান বোনায়, ধরেন 1 বিঘা ধানের ভুঁইর নাড়া উঠাইতে হয় যেগুলো আছে, ওইগুলা 1 বিঘা ভুঁই ধানের উঠানোর মনে করেন 8-10 জন মানুষের প্রয়োজন। কিন্তু ওই ভাই একজনকে দিয়ে করায়। হ্যাঁ, ওই একজনকে দিয়ে করাইতো, এমন কেউ একাই যথেষ্ট। আচ্ছা, তারপরে আপনি আমাদেরকে ঘটনার শেষটুকু আমাদেরকে বলেন যে এরপরে এখন তো ওটা ওনার ভাই আসলে না, এরপরে তাকে কি ওই ফ্যামিলির সাথেই রাখা হয়েছে নাকি কোনো একটা হিল্লা হয়েছে, কোনো একটা শেষ হয়েছে? ঘটনাটা শেষ হয়েছে। তো কিভাবে শেষ হয়েছে? মনে করেন ওর যে আছে 2টা বাচ্চা আছে, ঠিক আছে, ওই বাচ্চা পরে একদিন ওর ভাই গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে, তখন এরকম অনেক কাজ করাইছে আর কি, ঠিক আছে। তারপরে ভাই একদিন বেড়াইতে গেছে, তখন ওর মার কাছে কান্নাকাটি করছে ওই গামছার জন্য। হ্যাঁ, ওই গামছার জন্য। ভাই দেখছে আজকে বাড়িতে নেই, ওই গামছার জন্য অনেক কান্নাকাটি করছে। তখন মা তো সে তো বাসে তার ছেলেই কান্নাকাটি করছে। পরে সে কয় ঠিক আছে আমি দিতাছি, গামছাটা দেখা তুই আবার ওইখানে রেখে দিবি, তোর ভাই যেন না দেখে, না জানে। তখন গামছাটা পাইরে যখন দেয় নাই, বলছে মা গিট্টুটা খুলে দেখো ওর মধ্যে কি। গিট্টুটা খুলছে, খুলে ওর হাতে দিছে। হাতে দিলি পরে ওর মার সামনে এমন একটা দিছে, যাই দিছে মা বেহুশ হয়ে পড়ছে। ঠিক আছে, চিৎকার দিয়েছে, চিৎকার দিছে, ওর চিৎকার দিয়ে চলে গেছে। এমনকি ওই আপনারা বলছিলাম যে আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এখনো ফোন দিয়ে শুনতে পারেন, ওই 2টা বাচ্চাও আছে এবং তাদেরকে এখনো ভূতের গোষ্ঠী বলা হয়, এভাবে বলা হয় তাদেরকে। জি জি। আচ্ছা, তার কারণ হচ্ছে তারা এই ঘটনাটার প্রত্যক্ষদর্শী। জি জি। একটা জিনিস রিয়ান, এখানে আমি খেয়াল করলাম কি, মানে এই ঘটনাটা অনেকটা মানে একটা প্রচলিত মিথের মতো অনেক জায়গায় শোনা হয়েছে, কিন্তু একটা ডিফারেন্স এখানে আছে, সেটা হচ্ছে যে এতদিন এই ঘটনাগুলো অনেকেই অনেক জায়গায় শুনেছে, কিন্তু এক্সাক্ট বলতে পারতো না কার সাথে ঘটেছে। বলতো যে এমন একটা ঘটনা শুনেছি বা এমন একটা ঘটনা হয়েছে কোনো একটা এলাকায়, কিন্তু আজকে ওনার কাছে আমি ডিফারেন্স যেটা পেলাম, উনি একদম এক্সাক্ট ওই ফ্যামিলিটার কথাই বলছে, এবং উনি বলছে আমাদেরকে ফোন নাম্বার দিয়ে কথা বলার জন্য। দ্যাট মিনস ওই এলাকাতে ওই ফ্যামিলিটা এই নামে একদম স্টাবলিশড, সবাই এই নামে জানে। জি, তাদেরকে ভূতের গোষ্ঠী বললেই চিনে। আচ্ছা, তো তাদের এই ঘটনাটা নিয়ে পরবর্তীতে আর কোনো ঝামেলা হয়নি? জি না, আর কোনো ঝামেলা হয়নি। আচ্ছা, যাই হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার কাছ থেকে ওনাদের ফোন নাম্বার নিয়ে বা ওখানে গিয়ে ওনাদের সাথে কথা বলার, কারণ এই আপনার এই ঘটনাটার মধ্যে এমন কিছু জায়গা আছে যেটা মানে ভৌতিক অবস্থা থেকে বিশ্বাস করাও একটু কষ্ট। যেমন একটা ওই ধরনের অশরীরী কিছু একটা শরীর ধারণ করলো, সে ভয় দেখাতে পারে একটা জায়গায়, কিন্তু তার সাথে করে তার বাড়ি পর্যন্ত গিয়ে ওই ফ্যামিলিতে লাইফ লিড করা, ওই মানুষটার মতন ব্যবহার করা, যে মানুষটার রূপ সে ধরে আছে, ওই মানুষটার ঘর চিনে ফেলা, ওই ঘরের আসবাবপত্রের সাথে নিজেকে মিলিয়ে ফেলা, অনেক কিছু জানতে হয় একটা মানুষ সম্বন্ধে তার রূপ ধরতে হলে, তাই না? সো ব্যাপারগুলো একটু অধিভৌতিকই বটে, একটু বেশি অলৌকিক।
তারপরেও আপনি যেহেতু বলেছেন, আমরা আপনার গল্প শুনলাম এবং আমরা অবশ্যই চেষ্টা করব তাদের সাথে কন্ট্যাক্ট করে জানার যে ঘটনাটা আরো কতটুকু ডিটেলসে তাদের কাছ থেকে জানা যায়। যদি একটা জিজ্ঞেস করেন আপনার দাদার নাম আপনি বলতে পারবেন না, কিন্তু জিন জাতি জিজ্ঞেস করলে কিন্তু ওরা কিন্তু বলতে পারে, কারণ ওদের হায়াত অনেক বেশি। কবিরাজ ধরনের তাদেরকে জিজ্ঞাসলে অবশ্যই বলতে পারে। এমনকি হ্যাঁ আছে, এরকম অনেকে বলতে পারে, বাট এই ক্ষেত্রেও হয়তো বা সেরকম একটা কিছুই ঘটেছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া আমাদের সাথে আপনার গল্পগুলো শেয়ার করার জন্য। ওকে, শোনাতে হলো, অনেকগুলা ঘটনা পেলাম এবং কিন্তু এখনো তো বাকি রয়ে গেল রে, আসলেই বাকি রয়ে গেছে। এবং যার কাছ থেকে আজকে মূল ঘটনাগুলো শুনেছি তার অনেক এক্সপিরিয়েন্স এখনো বাকি রয়ে গেছে, কিন্তু টাইমও তো হয়ে গেছে। সেটাই, চলে তো যেতেই হবে, তবে আবার যে আসা যাবে না এমন কিছু নয়। তাই রিকোয়েস্ট করবো সাগর ভাইকে যে যদি পসিবল হয় ডরের সাথে আরেকটা যাত্রা কি হবে? হ্যাঁ ইনশাল্লাহ, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এটা আমাদের জন্য নিঃসন্দেহে যারা ডর শুনছে তারাও অনেক এক্সাইটেড হবে সাগর ভাইকে আরো একবার পাওয়ার জন্য। তো আমরা আরো একটা জার্নিতে আপনাকে চাই সাগর ভাই, ইনশাল্লাহ। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। অনেকগুলা গল্পই শুনলাম, অনেকগুলো গল্প না, ঘটনার গল্প শুনলাম, অনেকগুলো ঘটে যাওয়া ঘটনা, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানেই তো সবকিছু রাইট। তবে আজকে যে ঘটনাগুলো শুনলাম, আমাদের একজনের তো ঘটনার মধ্যে পেলাম যে রাস্তায় তার চলার পথের ঘটনা, সেই লাশ নিতে যাওয়ার যে আপনার যে অভিজ্ঞতাটা ছিল, সেই অভিজ্ঞতার সঙ্গে কিন্তু এখানকার কিছু না কিছু একটা লিঙ্ক আছে, রাইট। আচ্ছা, মানে অনেক দূরবর্তী লিঙ্ক, কিন্তু আচ্ছা ওনার চেহারা দেখে মনে হচ্ছে যে উনি অবাক হয়ে যাচ্ছে যে কি লিঙ্ক থাকতে পারে। আপনার ঘটনার সাথে পুরোপুরি মিল নেই, তবে আপনি যেমন রাস্তায় অনেক কিছু দেখেছেন, ঠিক যে রাস্তাটা দিয়ে এসেছেন সেই রাস্তাতেও কিন্তু অনেক কিছু অনেকে দেখে থাকে, রাইট। এবং দেখে থাকার মূল কারণ হচ্ছে আবার যেখানে আমরা বসে আছি সেই জায়গাটা, অর্থাৎ এই ইটের ভাটা, যে ইটের ভাটা থেকেই কাহিনী শুরু, যেখানে কোনো একজন মানুষ পড়ে যায় এবং সেটা ইটের ভাটার কাজ চলাকালীন, এবং সেটা জ্বলন্ত চিমনির মধ্যে আর কি, রাইট, জ্বলন্ত চিমনির একদম সে মানে সাথে পুড়ে ছাই হয়ে যায়। এবং এরপর থেকেই শুরু হয় নানা রকম বিপত্তি। মানে ওখানে লাশ বলে আসলে তেমন কিছু পাওয়া যায়নি অতিরিক্ত জ্বলে পুড়ে যাওয়ার কারণে, বাট যে বিপত্তিটা শুরু হয় যে রাতের বেলা অনেকেই এই রাস্তাটাতে একজন মানুষকে দেখে যে কিনা কোনো না কোনো একটা গাড়িতে উঠতে চাচ্ছে বা লিফট নিতে চাচ্ছে, রাইট। এবং একই মানুষ, অনেক ড্রাইভার যেটা দেখেছে, বিশেষ করে এই রাস্তাটা যেটা আছে ইটের ভাটার পাশের রাস্তাটা, রাত যতই বাড়তে থাকে, বিশেষ করে 9টার পর 10টার পর খুব একটা যানবাহন চলাচল করে না বললেই চলে, একদম নীরব হয়ে যায়। তো কেউ যদি গভীর রাতে 2টা 3টা এরকম গভীর রাতের দিকে একা কোনো যানবাহন ড্রাইভ করে যায়, অনেকের কাছে আমরা শুনেছি যে এখানে তাদের কাছ থেকে কোনো একজন নির্দিষ্ট মানুষ একটা পোশাকে, সবাই সেই কথাটাই কিন্তু বলেছে, রাইট। এবং সবচেয়ে বেশি মানে যেটা ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে যে সবাই লিফট অনেকের কাছেই চায়, কিন্তু কেউ লিফট দেয় না কেন, কেউ উঠায় না কেন ভাই? বিকজ একটা সম্পূর্ণরূপে পুড়ে যাওয়া মানুষের চেহারা নিয়ে কেউ লিফট চাইলে লিফট দেওয়া যায় না, যে কারণে সবার খুব বেশি মনেও থাকে ঘটনাটা। এবং এই ঘটনাটা এই এলাকার অনেকেই জানে। এই ইটের ভাটায় যারা কাজ করতো তারা এত বেশি মনে প্রাণে বিশ্বাস করে এবং করতো, এবং শেষ মুহূর্ত পর্যন্ত করেছে যে কি আর বলবো, পরিত্যক্ত ইট ভাটায় বসে আর কি বলা যায়। আর কিছু বলা যাক আর না যাক, তবে এতটুকু বলে দিই যে সবাই বলতে যাচ্ছেন যে ইটের ভাটার নামটা কেন বলছি না, তবে এই এলাকায় যারা আছেন কিংবা আমরা যতটুকু জার্নিতে আমাদের জায়গাগুলোর নাম শুনেছেন, এতেও করে যদি আপনারা হয়তো বা খোঁজাখুঁজি করলে জায়গাটার সন্ধান আপনারা পেয়ে যেতেও পারেন। কিন্তু যেহেতু এটা একটা প্রাইভেট প্রপার্টি এবং সেই প্রপার্টিটা আবার ব্যবসায়িক একটা কোনো কাজে ব্যবহৃত হচ্ছে, সো আমরা চাই না যে এই জিনিসটা এইভাবে প্রচার করে এবং একটা প্যানিক সৃষ্টি করতে। যারা এই রাস্তাটা ইউজ করতে হয় যাদের জন্য, হয়তোবা অনেকে যদি নাও জেনে থাকে, অন্য একটা ভীতিকর অবস্থা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই অনেক সময় এই ব্যাপারটাতে জিজ্ঞেস করে বলি আমি আর সুমন বারবারই এই একই কথা বলি যে এক একজনের এক এক জায়গা নিয়ে এক এক রকম চিন্তা থাকে, এক এক রকম ভাবনা থাকে। কারো উইল ফোর্স, মনের জোর অনেক বেশি থাকে, কারো মনের জোর অনেক কম থাকে, কারো দুর্বল হার্ট হয়, কারো অনেক শক্ত হার্ট হয়। বাট এভারেজে আমরা যদি ধরি, কোনো একটা জায়গা নিয়ে কাউকেই আমরা সম্পূর্ণ ভীতিকর অবস্থায় ফেলে দিতে পারি না যে এই জায়গাটায় গেলে ভয় পেতেই হবে। এমনও হতে পারে যে আপনার সাহস এত বেশি কিংবা আপনার মনের জোর এত বেশি বা আপনার ভয়
ভয় জিনিসটা আপনার কাছে এত তুচ্ছ যে আপনার ভয় লাগলো না, সেক্ষেত্রে আমরা কেন আপনাকে ভীতু বানিয়ে তুলবো? রাইট। আর আরো একটা বড় বিষয় হচ্ছে যে আমরা তো আজকে এখান থেকে এটা করে চলে যাচ্ছি, কিন্তু অনেকে তো এই জায়গাটাকে অবলম্বন করেই থাকতে হবে। এক্স্যাক্টলি। সো সেজন্য আমরা চাই না এই জায়গাটাকে সবার সামনে এভাবে উন্মুক্ত করে দিতে। সো এতটুকু যেটা জানার আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরা এবং নিজেরা জানা, নিজেরা দেখা, সবার সাথে শেয়ার করা, আমরা সেটা পালন করার চেষ্টা করেছি। ওকে দেন, তাহলে আজকের মতন আমরা এখানেই আমাদের আড্ডা শেষ করি। শেষ করার আগে একটা কথা একটু বলতে চাই, ডরে যারা আসতে চান, আমাদের জার্নিতে যারা যোগ দিতে চান, তারা অনেকেই ফোন করেন, কিন্তু ফোন করে দেখা গেছে অনেক সময় কিন্তু আপনার নিজের ফোন নাম্বারটা বলতে ভুলে যান। সেক্ষেত্রে কিন্তু স্টোরি অনেকের অনেক ভালো গল্প আমরা পেয়েছি, ডট টিমের কাছে শুনেছি অনেক ভালো ভালো গল্প আছে, কিন্তু তারা তাদের ফোন নাম্বারটা বলেনি। সেক্ষেত্রে আমরা যোগাযোগ করতে পারছি না। এক্ষেত্রে আমি আপনাদেরকে স্পষ্টভাবে একটা জিনিস বলে দিই, স্পেশালি যারা ফোন করে তারা ডর শুনেই ফোন করে, তাই বলছি স্পষ্টভাবে জানিয়ে দিই, আপনারা যখন আমাদেরকে ফোন করেন গতানুগতিক মোবাইলের সিস্টেমে আপনাদের নাম্বারটা আমাদের এখানে উঠে যায় না, যেখান থেকে আপনারা ধরেই নিতে পারেন যে আমরা ফোন করছি, আমাদের নাম্বার তো পেয়েই গেল। এই চিন্তাটা থেকে দূরে থাকবেন। অ্যাকচুয়ালি আমরা আপনাদের নাম্বারটা পাই না, যদি আপনারা না বলেন। আপনারা যদি না বলেন তাহলে আমরা কোনোভাবেই আপনাদেরকে আর রিচ করতে পারবো না। সো আমরা চাই না আপনারা হারিয়ে যান, আমরা সবসময় রিচ করতে চাই আপনাদেরকে। আর আপাতত আমরা যেটা করতে চাই, ব্যাক আপ করতে চাই। আর কি বলবো, ভয় ছিল, ভয় আছে, ভয় থাকবে। তার মানে ভয়। ডরের থেকে ইতি টানার সময় হয়ে গেল। অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে। আজকের এই গল্পগুলো শুনে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের নেই। যুক্তি দিয়ে এইসব ঘটনার বিবরণ কোনোভাবেই সম্ভব নয়। অযৌক্তিক, অবিশ্বাস্য এইসব ঘটনাগুলো যাদের জীবনে ঘটে তারাই কেবল জানেন এই ঘটনাগুলো মনের মধ্যে কতটা ভয় পাইয়ে দিতে পারে। আপনার জীবনে এমন কিছু ঘটে থাকলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ফোন নাম্বার হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরবো ঠিক আবারও বৃহস্পতিবার রাত 11:20-এ। আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং লোবানের পক্ষ থেকে শুভরাত্রি।